ওকে, আপনাদের ক্লাসগুলো শেষ করে দিই, তারপরে বিরতি নিব। লম্বা একটা ছুটিতে যাব, প্রায় বছর 2 বছরের। ওকে, আমরা 9 নাম্বার ক্লাস দেখছিলাম, কিন্তু অর্ধেক অর্ধেক দেখছিলাম। আমরা ওয়ার্ডপ্রেসের ডাইরেক্ট প্যানেলে দেখতে ভাইয়া এক পারিনি। মিনিট হবে না ভাই? লম্বা ছুটি। করি। আমরা 9 নাম্বার ক্লাসে যেগুলো দেখেছিলাম সেগুলো হচ্ছে কি দেখছিলাম, টাইটেল অপটিমাইজেশন কি দেখছিলাম, জি টাইটেল ভাইয়া। অপটিমাইজেশন দেখছিলাম, ইউআরএল অপটিমাইজেশন ইউ- দেখেছিলাম, হুম, কন্টেন্ট অপটিমাইজেশন দেখেছিলাম, হেডিং ট্যাগ দেখেছিলাম, অ্যাঙ্কর টেক্সট দেখেছিলাম, ইমেজ এসইওটা পর্যন্ত দেখেছিলাম। শুধু দেখি নাই হ্যাঁ, মেটা ডেসক্রিপশনটা লেখা, সাইট ম্যাপ, রোবট টেক্সট, এগুলো দেখা হয় নাই। হ্যাঁ, আচ্ছা, আগে চলেন এখান থেকে শুরু করি। এই হচ্ছে প্যানেল। আমি ইউজ করতেছি ইয়োস্ট এসইও প্লাগইন। এখন প্লাগইন কিভাবে ইনস্টল করবেন? সিম্পলি কথা হচ্ছে ইয়োস্ট এসইও প্লাগইন, এই আপনার প্যানেলের প্লাগইনে যাই, প্লাগইন থেকে গিয়ে দেন হচ্ছে আপনার অ্যাড নিউ। আপনার যদি প্লাগইন কেনা থাকে, পারচেস করা প্লাগইন থাকে, প্রিমিয়াম প্লাগইন পারচেস করতে হয়, সেক্ষেত্রে আপনি সেই প্লাগইনের যে ফাইলটা সেটা আপলোড এখান থেকে আপলোড প্লাগইন করে দিবেন। আর ফ্রি প্লাগইন যেগুলো সেগুলো তো এখানে আছেই। তো সার্চ প্লাগইন, এখানে অপশন আছে সার্চ প্লাগইন, এখানে জাস্ট সার্চ করেন ইয়োস্ট এসইও, ইয়োস্ট এসইও লিখে সার্চ করেন, প্লাগইনটা চলে আসবে। সো অনেকে র্যাঙ্ক ম্যাথ ইউজ করে, অনেকে অল ইন অল এসইও ইউজ করে, অনেকে ইয়োস্ট এসইও ইউজ করে। এখন ইয়োস্ট এসইওতে যা আছে তার থেকে আর একটা অ্যাডভান্স ফিচার্স আছে হচ্ছে র্যাঙ্ক ম্যাথে। অল ইন এসইওটা আমি এখন পর্যন্ত কখনো প্র্যাকটিসও করিনি, কখনো ইউজও করিনি। তবে সব থেকে বেশি ইয়োস্ট এসিটাই ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে ইয়োস্ট এসইও প্লাগইনটা সব থেকে বেশি ইউজড হয়। তারপরে হচ্ছে র্যাঙ্ক ম্যাথটা ইউজ হয়, অল ইন এসইওটা ইউজ হচ্ছে। আপনি ইউজারের মিলিয়ন সংখ্যাটা দেখলেই বুঝে যাবেন। দেখেন রিভিউ, এটা অনেক আগে আসছে অল ইন এসইওটা, আর অনেক পরে হচ্ছে র্যাঙ্ক ম্যাথ আসছে। কিন্তু এইটার রিভিউ দেখেন মাত্র 1,000 এই অল ইন এসইও প্লাগইনের, আর এটার রিভিউ প্রায় 2,000 ছাড়াই গেছে অলরেডি। তার যদিও এইটার পরে এইটা আসছে, তো লাস্ট আপডেট এইভাবে আসছে। যাই হোক, ইওএসটি এসইওটা আমার এখানে জাস্ট ইনস্টল নাও, ইনস্টল নাও ক্লিক করার পর অ্যাক্টিভ আসবে, অ্যাক্টিভে ক্লিক করলে প্লাগইন অ্যাক্টিভ হয়ে যাবে। সেটা র্যাঙ্ক ম্যাথ করেন, ইওএসটি এসইও করেন, অল ইন এসইও করেন। এখন এই তিনটা এই প্লাগইনের সুবিধা অসুবিধা কি, হ্যাঁ বলেন। সবগুলোর ভিতর বেটার ফ্রি ভার্সন কোনটা ইউজ করলে ভালো হবে? র্যাঙ্ক তিনটার ভিতর। ম্যাথ, র্যাঙ্ক ম্যাথ আর ইওএসটি এসইও দুইটাই ভালো। অল ইন এসইওটা আমি কখনো নিজেও ইউজ করি না, ইভেন আমি যত ক্লায়েন্টে কাজ করছি কখনো তারা ইউজ করে না। ম্যাক্সিমাম ক্লায়েন্ট ইউজ করছি ইওএসটি এসইও। কিছু প্লাগইন আমি 2-4টা পেয়েছি ক্লায়েন্ট যারা কিনা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ ইউজ করছে। এখন কিছু টপিক আছে, যেমন আমাদের যে প্রবলেমগুলো সাইটের মধ্যে হয়, 301 রিডাইরেকশন বা 302 রিডাইরেকশন করতে হয়। হ্যাঁ, আমাদের যেমন 404 নট ফাউন্ড আছে পেজটা একটা ইউআরএল এর, ওটাকে 301 বা 302 রিডাইরেক্ট করতে হবে নতুন ইউআরএল এর সাথে। এই রিডাইরেকশনের জন্য হেল্প করে সব থেকে বেটার এই এক প্লাগইন থ্রুতেই করা যায়। আলাদা প্লাগইন ইনস্টল দিলে হয়ে যায়, কিন্তু আলাদা প্লাগইন ইনস্টল না দিয়ে যদি আপনার র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করা থাকে সেক্ষেত্রে এই ফিচার্সটা র্যাঙ্ক ম্যাথে পাবেন। ইওএসটিসির মধ্যে আবার এই ফিচার্সটা নাই, এটাই লিমিটেড। বাকি মানে ইওএসটিসিতে যা আছে তার থেকে অ্যাডভান্স অনেক বেটার বেটার ফিচার্স র্যাঙ্ক ম্যাথে আছে। কিন্তু র্যাঙ্ক ম্যাথ আমি যখন লাস্ট ইউজ করি তখন অনেক বাগ ইরোর ছিল। এখন ফিক্সড হয়েছে কিনা আমি জানি না, এরপর এটা নিয়ে আমি আর কাজ করা হয় নাই বা রিসার্চ করাও হয় নাই। তখন অনেক বাগ ইরোর ছিল, আমাদের পোস্টগুলা ক্রাউল হইতে গিয়ে একটু সমস্যা হয়ে যেত, এটার সমস্যা। এখন অনেকে বলতে পারেন যে ভাই ইওএসটিসি প্লাগইন কি ফ্রি ইউজ করব নাকি জিপিএল প্রিমিয়াম আছে ইউজ করব। এখন আমি একবার জিপিএল এর ইওএসটিসি যে প্রিমিয়াম ভার্সন সেটা জিপিএলটা, যেটা জিপিএল প্লাগইন সেটা ইউজ করছিলাম। আমার যেটা সব ফিচার্সই ঠিক আছে, সব কিছু ঠিকঠাক। প্রবলেম হচ্ছে এইটা, যে এই প্রিমিয়াম প্লাগইন ইউজ করার পরে গুগলে আমার পোস্ট একটাও ইন্ডেক্স হইতো না। গুগল আমার পোস্টগুলো ওয়েবসাইট থেকে ইন্ডেক্স করতে পারতো না। পরবর্তীতে যখন আবার ওই প্রিমিয়াম প্লাগইন ডিলিট করে, যেটা জিপিএল ছিল, দেন ওইটাকে আমি আবার ফ্রিতে দিয়ে দেওয়ার পরে আবার ওকে হয়ে গেছে। তো জিপিএল প্লাগইন যদি ইউজ করেন একটু মেক শিওর হয়ে নেবেন, বা যার কাছ থেকে নেবেন এই প্রবলেম সে ফেস করছে কিনা বা আদার্স কেউ করছে কিনা। হ্যাঁ, সেটা একটু জেনে নেবেন। আর অবশ্যই প্রত্যেকটা প্লাগইনের একটা করে ভার্সন থাকে, তো ওই ভার্সন নিয়ে যে এই ভার্সনের প্লাগইন জিপিএল কেউ ইউজ করছেন কিনা। হ্যাঁ, তো ইউজ করলে কারো কোনো প্রবলেম হচ্ছে না, এগুলো গ্রুপে যদি আপনারা পোস্ট করেন, অনেক গ্রুপ আছে, তো ওইখান থেকে মোটামুটি একটা আইডিয়া জেনারেট হয়ে যাবে আপনার, সমস্যা নেই। আমার পেজ অথরিটি কি 6 হয়ে গেছে নাকি? Whatever.
ডিএ তো 6 হয়ে গেছে এই সাইটের, বাহ। ওকে, তো এই প্লাগইন আমি এখানে ইউজ করতেছি, যার কারণে আমি এই যে কন্টেন্ট লিখতেছি, এই এখন ইউএসটিসি প্লাগইন আমাকে কি কি হেল্প করতেছে? ইউএসটিসি প্লাগইন আমাকে যেটা হেল্প করতেছে, র্যাঙ্ক ম্যাথ প্লাগইন একই একই হেল্প করবে, সেম হেল্পটা হচ্ছে যে আমি যে কন্টেন্টটা লিখলাম, কন্টেন্টের যে রিডাবিলিটি অ্যানালাইসিস বা রিডাবিলিটির যে স্কোর, সেই রিডাবিলিটি ঠিকঠাক আছে কিনা, এবং এসইও সেগমেন্টের দিকে, সেগমেন্টের যে এসইওর যে টার্মসগুলো আছে, টপিকসগুলো আছে, সেগুলো টোটালি ঠিকঠাক মতো ফিল আপ হইলো কিনা, এই ব্যাপারগুলো। সো টাইটেল গেল, আসেন ইউএসটিসি। আমি প্রথম দিন একটা কথা বলছিলাম যে আমরা যখন কিছু লিখে সার্চ করি, এমন যে সাপোজ ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিংকে সার্চ করার পরে আমি একটা কথা প্রথমে বলেছিলাম যে এইখানে টাইটেল যেটা দেখছি, এই টাইটেলটা যে আমার পোস্টের মধ্যে, পোস্ট লেখার মধ্যে যে টাইটেল দিছি, এই দুইটা টাইটেল যে সিমিলার হইতে হবে বা সিমিলারই হবে, এটা কম্পালসারি না। আপনার টাইটেল এখানে একটা হইতে পারে, এবং দেখা গেল যে এটার কন্টেন্টে ঢুকে এখানে দেখলেন একটা টাইটেল, চেঞ্জ করা যায়। এই যে চেঞ্জের যে ব্যাপারটা, এই ইউজারকে যেই আমি যে টাইটেলটা দেখাইতে চাচ্ছি, এইটাকে নিজের মতো করে বানানোর জন্য আমরা ইউএসটিসি প্লাগইনে টাইটেল ইউজ করি। একদম নিচের দিকে যাই, এই হচ্ছে আমার ইউএসটিসিওর প্লাগইন। তো আমার এখানে অপশন প্রথমে আসি, এসইও থেকে আগে আসি। এসইওতে বলা হচ্ছে ফোকাস কিওয়ার্ডস। এখানে আমার যে প্রাইমারি কিওয়ার্ড বা কোর কিওয়ার্ড যেটাকে আমরা বলি, প্রাইমারি কিওয়ার্ডটা যেটাকে আমরা ফোকাস করছি, সেই কিওয়ার্ডটাকে ফোকাস কিওয়ার্ডস হিসেবে রাখি আমরা। এখানে রেখেছি যে এইটা হচ্ছে আমার প্রাইমারি কিওয়ার্ড, মেইন কিওয়ার্ড। এখন আমরা যে গুগল কেমনে বুঝবে এটা প্রাইমারি কিওয়ার্ড? গুগলের কাছে এইচটিএমএল আমরা চেক দিলে একটা ওয়েবসাইটকে র্যাঙ্কিং দেখাচ্ছে, একটা কিওয়ার্ড বেরিয়েছে, বাট ওই ওয়েব কন্টেন্ট যেটা অন্য একটা কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কিংয়ে আছে, ধরেন কি কিওয়ার্ড আছে, আমি বললাম জিবি পকেট লাইট ওয়েট স্ট্রলার, এটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড। এখন আমার একটা কন্টেন্ট, এই কন্টেন্ট যেটা আমি লিখেছি ওখানে আমি জিবি পকেট স্টলার লিখছি, এমন কোনো কিওয়ার্ড আমি দিয়েছি। সো জিবি পকেট স্টলার এটাও একটা কিওয়ার্ড, আবার জিবি পকেট লাইট ওয়েট স্টলার এটাও একটা কিওয়ার্ড। এখন দেখা গেল কি আমার কন্টেন্টটা র্যাঙ্ক হয়েছে জিবি পকেট স্টলার নেমে, দ্যাট মিনস এটা একটা সাব কিওয়ার্ড, সাব ক্যাটাগরির বা সাবসিডিয়ারি কিওয়ার্ড হিসেবে হচ্ছে আমার এটাকে র্যাঙ্ক হয়ে গেল। কিন্তু র্যাঙ্ক হওয়ার পরও এইচরেফের ওই ওয়েবসাইটের ডান পাশে লেখা থাকে প্যারেন্ট টপিক, প্যারেন্ট কিওয়ার্ড কি। এই প্যারেন্ট টপিক বা প্যারেন্ট কিওয়ার্ড হচ্ছে ওই ওয়েবসাইটের মেইন কিওয়ার্ড। কেমনে বুঝলো গুগল? আমরা গুগলকে বুঝাচ্ছি যে আমার ওয়েবসাইটের মেইন কিওয়ার্ড এইটা, সেটা আমি কিওয়ার্ডকে ফোকাস করছি যে এটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড। ফ্রি ভার্সনে, ফ্রি মেথডে একটাই ফোকাস কিওয়ার্ড ইউজ করা যায়। আপনি যদি প্রিমিয়াম ভার্সন ইউজ করেন সেক্ষেত্রে আপনি আরও বেশি মাল্টিপল কিওয়ার্ড ইউজ করতে পারেন। সেক্ষেত্রে ফোকাস কিওয়ার্ডের মধ্যে আপনার মেইন কিওয়ার্ডটা সবার প্রথমে, দেন একপরে একটা করে সাবসিডিয়ারি কিওয়ার্ড যেগুলোকে মেইন এরপরে একদম ইয়ে দেওয়া যায়, প্রায়োরিটি দেওয়া যায়, ওই পারপাসে অ্যাড করে দিবেন। এরপর আসেন এইখানে, আমি যদি গুগলের প্রিভিউটা দেখি, এটা হচ্ছে মোবাইলের প্রিভিউ, আর এখানে দেখতে পাচ্ছি হচ্ছে ডেস্কটপ প্রিভিউ। দ্যাট মিনস ইউজাররা আমার ওয়েবসাইটে যখন কন্টেন্টটা র্যাঙ্ক হবে, আমার কন্টেন্টটা এইভাবেই দেখতে পারবে গুগলের মধ্যে, যেমনটা কিনা আমি এইখানে দেখতেছি। ঠিক আছে, যেমনটা কিনা আমি এইখানে দেখছি। তো এই যে এসইও টাইটেলটা, এই টাইটেলে আমি যা লিখেছি এইটা এখানে আসতেছে। এখন দেখেন এখানে লিখছি জিবি পকেট লাইট ওয়েট স্ট্রলার, যেটা আমার মেইন কিওয়ার্ড টাইটেলের মধ্যে আমি দিয়েছি, এবং বেস্ট লাইট ওয়েট ট্রাভেল স্ট্রলার রিভিউ, এটাকে আমি একটা সাবসিডিয়ারি কিওয়ার্ড হিসেবে রেখেছি। এটাকে আমি সাবসিডিয়ারি কিওয়ার্ড হিসেবে রেখেছি, কিন্তু আমার এইখানে যে টাইটেলটা আছে, এই টাইটেলটা আর আমার কন্টেন্ট যে টাইটেলটা আমি লিখছি, এই টাইটেলটা কিন্তু সিমিলার না। এখানে কিন্তু জিবি পকেট লাইট ওয়েট স্ট্রলার, তারপরে এখানে দিয়েছি কি যে কম্প্যাক্ট ট্রাভেল স্ট্রলার রিভিউ, ওইখানে আমি কিন্তু আলাদা কিছু লিখেছি। এখন এত কিছু এইখানেও দিছি, ওইখানে দিছি, এখন অ্যাডভান্টেজটা আমার কি হইলো দেখেন, এই টাইটেলের মধ্যে কিন্তু আমি কথাটা লিখছি জিবি পকেট লাইট ওয়েট স্ট্রলার, যেটা আমার মেইন কিওয়ার্ড ছিল, এবং এই কিওয়ার্ডটা আমি আমার ইওএসটিসিও প্লাগইনে যে টাইটেল আছে
এইখানে ইউজ করছি জিবি পকেট লাইট ওয়েট স্টলার, বাড়তি এখানে অ্যাড করছি বেস্ট লাইট ওয়েট ট্রাভেল স্টলার। আচ্ছা, লাইট ওয়েট ট্রাভেল স্টলার, লাইট ওয়েট ট্রাভেল স্টলার যদি বলি এখানে আছে না স্টলার, ট্রাভেল স্টলার রিভিউ ছিল, লাইট ওয়েট কথা শুধুমাত্র নাই, এই জায়গায় কম্প্যাক্ট ট্রাভেল স্টলার আসছে। তাহলে আমার ওই যেটা আমি ইউজারকে দেখাতে চাচ্ছি ইউএসটিসিও থ্রোতে, ওইটার মধ্যে আমার মেন কিওয়ার্ড আছে, এখানেও আমার মেন কিওয়ার্ড আছে। আর এই টাইটেলটার মধ্যে যেটা কন্টেন্টের মধ্যে টাইটেল, এটার মধ্যে বাড়তি যেটা আছে সেটা হচ্ছে কম্প্যাক্ট ট্রাভেল স্টলার রিভিউ, আর এটা হচ্ছে জিবি পকেট অল টেরেন, এই কিওয়ার্ডটাও বাড়তি এখানে আছে। আমি দুই জায়গায় দুই রকম ভাবে ইউজ করলাম, আমি কিওয়ার্ডগুলার এক্সপোজ করার মতো স্পেস পেয়ে গেছি। এই ফায়দাটা আমি এখানে তুলেছি ইওএসটিসিও থ্রুতে। টাইটেলকে গুগলে দেখাইছি, যেটা গুগল এটাও পড়তেছে, গুগল ওইটাও পড়তেছে, বাট আমার মূল উদ্দেশ্য ইউজারকে বোঝানো, ইউজার যেন ইজিলি বুঝে। সে ইউজার বুঝতেছে কি, ইউজার বুঝছে এখানে কি লিখছি, এই কারণটা কিসের, কারণটা হচ্ছে জিবি পকেট লাইট ওয়েট টলারেট, লাইট ওয়েট ট্রাভেল টলারের রিভিউ। এটা হ্যাঁ, আমি তো রিভিউ লিখেছি, আমি তো গুগল ইউজারদেরকে তো আমি ধোকা দিচ্ছি না, আমি এটা রিভিউ লিখে পুরো রিভিউ দিয়েছি স্টলারের, রাইট, ফুল রিভিউ দিয়েছি, এটাই দিয়েছি। এরপর আসে হচ্ছে মেটা ডেসক্রিপশন। এই মেটা ডেসক্রিপশন আর হচ্ছে এই টাইটেল। আচ্ছা, এখন এইখানে দুইটা কথা আছে। কথাগুলো হচ্ছে যে আমরা অনেক টুলে দেখি ক্যারেক্টারিস্ট কাউন্ট হয়, অন্যান্য সার্চগুলো ইঞ্জিনগুলোও ক্যারেক্টারিস্টই হচ্ছে কাউন্ট করে। যেমন মেটা ডেসক্রিপশনের এই যে লেন্থ, এই মেটা ডেসক্রিপশনের লেন্থ 165 ক্যারেক্টার, হ্যাঁ 60টা ওয়ার্ড, 60 ক্যারেক্টার, হ্যাঁ 165 ক্যারেক্টার, আর তো হচ্ছে টাইটেলগুলো হচ্ছে 60 ক্যারেক্টার এর মধ্যে হইতে হয়। কিন্তু গুগল এই ক্যারেক্টার বাদও আরেকটা জিনিসকে ফোকাস করে, সেটা হচ্ছে পিক্সেল। পিক্সেলের ক্ষেত্রে মেটা ডেসক্রিপশনের জন্য গুগল সাজেস্টেড, গুগল রিকমেন্ডেড যে এর বেশি হবে না কমও হবে না, সেটা হচ্ছে যে 1850। আর এসইও টাইটেলের জন্য মেবি ছিল 580, আই থিঙ্ক সো, এরকম। চলেন একটু চেক করে দেখে আসি কত অ্যাকচুয়ালি মিটারটা কেমন, একটু দেখি। গুগল এখন দেখেন, আচ্ছা এখানে আমি পাচ্ছি না, আমি যে টুলসটা খুঁজছিলাম সেটা হচ্ছে যে এখানে এভাবেই ছিল ওই টুলসটারও, বাট অ্যাকচুয়ালি পেজের জন্য কত রিকমেন্ডেড যে পিক্সেল, এই পিক্সেলটা কত সেটা হচ্ছে এখানে দিত, বলে দিত আর কি। আচ্ছা আমি এখানে একটু দেখি, টাইটেলের জন্য 600 পিক্সেল। 600 পিক্সেল ছিল কি 500 কত যে আমি দেখেছিলাম লাস্ট। একটা লিংক দিছি, দেখেন ভাইয়া। আচ্ছা তাইলে না, এরকম 500 কত আমি এরকমই, এখন সঠিক খেয়াল নাই আমার, এরকমই দেখেছি আমি। আমি একটা চ্যাট বক্সে লিংক দিছি, ওই ওয়েবসাইটে আছে সম্পূর্ণটা দেওয়া। আমার লং, ইয়োর পেজ টাইটেল ইজ এন অ্যাকসেপ্টেবল লেন্থ, টাইটেল ঠিক আছে, ওকে। আর এটা হচ্ছে 700 পিক্সেল লং এবং এটা অ্যাকসেপ্টেবল লেন্থ। পিডিএফ থাকলে পিডিএফটা দেখা দিত, বাট আচ্ছা পিক্সেল 600ই হবে, কারণ অফ এখানে 500 পর্যন্ত ঠিক দেখাচ্ছে, আমি 580 না কত দেখছিলাম। আচ্ছা একটু লিখি তো, এখানে একটু বাড়তি করে একটু লিখি, দেখি রিভিউ বেস্ট 580, 600 না মনে হয়, দেখি 600 পর্যন্ত যাই, বেবি 600 না, দেখছেন 580 পিক্সেল লেন্থ, হ্যাঁ টাইটেল হচ্ছে 580 পিক্সেল লেন্থের জন্য যায়। আর মেটা ডেসক্রিপশন যায় হচ্ছে 1850 বা এমন কিছু, দেখি দাঁড়ান আমি ভুলে গেছি, সেদিনে দেখলাম।
বাট আমি 1800 দেখলাম। 1800 কি তাহলে পিডিএফ এর জন্য ছিল মনে হয়, 920 পিক্সেল শুড বি আরো 900 পিক্সেল। আচ্ছা 580 হচ্ছে টাইটেলের জন্য পিক্সেল। গুগল এই পিক্সেল গুলাকে কাউন্ট করে। এখন দেখেন যেটা আমি বুঝতে চাচ্ছি, এই যে একই বিষয়টা এখানে এই যে কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম, সার্চ করার পরে এখানে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন পিক্সেল চেকার প্রিভিউ গুগল টাইল। আচ্ছা টাইল দেখেও বুঝতে পারতেছে এখানে গুগল টাইটেল, টাইটেলের পরে ডট 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 চলে আসছে। কিন্তু এইখানে দ্য টাইটেল পিক্সেল এসইও টুল ওয়েব অপটিমাইজার এর পুরোটা আছে, এখানে কোনো ডট ডট নাই। আচ্ছা ডট ডট যে এখানে আছে এসইও টুলের পরে ডট ডট, এটার চেকারের পরে ডট 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 আছে, আমি তো এখানে অ্যাজ এন ইউজার হিসাবে কিন্তু আমি এখানে মেক শিওর না যে এই ডট ডটের পরে কি আছে, আমি তো জানি না। আমি একটু কিন্তু মোটামুটি দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আছি যে অ্যাকচুয়ালি এখানে কি আছে। ইউজারের কাছে ইউজার এক্সপিরিয়েন্স যদি বলি, সে ইউজার এই টাইটেলটা যদি পুরোটা একবারে পড়তে পারে এবং ফুললি কমপ্লিট টাইটেলটা পড়তে পারে, ইউজারের মাথায় একটা থিঙ্কিং আসে যে হ্যাঁ এই টপিকের মধ্যে হয়তো বা এই বিষয়টা আছে, এই বিষয়টা হয়তো হইতে পারে। কিন্তু যখনই দেখতেছি যে পিক্সেলের ডট 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 দেওয়া আছে, এখানে তাহলে এ টোটালি কিছু নাই, এখানে মানে ডট ডটের মধ্যে কিছু আছে যেটা আমি টোটালি পড়তে পারতেছি না। এখন কথা হচ্ছে এসইওর ভাষায় এই ডট ডটকে বলা হয় এলিপসিস। ইউজার জানে এটা ডট ডট ডট, বাট এসইওর ভাষায়, এসইও এলিমেন্টের ভাষায় এই ডট ডটকে বলা হয় এলিপসিস। এখন অনেক লাইন বলতে পারে যে আমার টাইটেলের পরে এলিপসিস আসতেছে, এটা বলতে পারে যে টাইটেলের পরে এলিপসিস আসতেছে। সো এলিপসিস কি? এলিপসিস হচ্ছে এটা যে টাইটেলের পরে এই যে ডট ডট ডট, এটাকে ঠিক করার জন্য এলিপসিস যেন না আসে, এইটার পেছনে এলিপসিস আসার পেছনে কারণ কি? আসার পেছনে কারণ হচ্ছে এই টাইটেলের পিক্সেল ওভার হয়ে যাওয়া, যার কারণে চলে আসে। এখন পিক্সেলটা কিসের উপরে কাউন্ট হয়? পিক্সেলটা কাউন্ট হয় হচ্ছে আমরা এই যে কন্টেন্টটা লিখলাম বা সরি টাইটেলটা লিখলাম, এই যে কথাটা লিখলাম, এখানে তো অবশ্যই প্রত্যেকটা ওয়ার্ড লিখেছি। ওয়ার্ডগুলো যদি দেখি একটু তাকাই, জিবিটার মধ্যে, জিবি ওয়ার্ডের মধ্যে জিটা ক্যাপিটাল লেটার, পকেটের মধ্যে পিটা ক্যাপিটাল লেটার, দেন হচ্ছে এখানে পকেটে পি হচ্ছে ক্যাপিটাল লেটার। এই যে স্মল ক্যারেক্টার বা ক্যাপিটাল ক্যারেক্টার যেটাই বলি বা লেটার যাই বলি, এই ক্যাপিটাল আর স্মল ক্যারেক্টারের এগেনস্টে এই পিক্সেল বাড়ে কমে। বাস্তব উদাহরণ দেখাই, দেখেন আমি লিখলাম জি, কত পিক্সেল আসছে? 10 পিক্সেল। আচ্ছা লিখলাম কি ডব্লিউ, স্মল ক্যারেক্টার দিয়েছে। আচ্ছা কি একজন আসছে, আমি এখানে ডব্লিউতে স্মল দিয়েছি, এটা পিক্সেল আসছে 13। এটাকে ক্যাপিটাল দিই, দেখেন পিক্সেল আসছে কত? 17। একই ওয়ার্ড, একই ক্যারেক্টার, একই লেটার, অথচ ক্যাপিটাল আর স্মল ক্যারেক্টারের মধ্যে কত ডিস্টেন্স পিক্সেলের। যখনই এই ধরনের কিছু লেটার আছে লাইক দ্যাট ডব্লিউ, দেখেন স্মল এল 4 পিক্সেলে, ক্যাপিটাল এল 10 পিক্সেলের, 6 ডিস্টেন্স জাস্ট ক্যাপিটাল স্মলের মধ্যে। যখনই একটা ইয়ের মধ্যে, টাইটেলের মধ্যে ক্যাপিটাল লেটারগুলো অনেক বেশি হয়ে যায়, ক্যাপিটাল ক্যারেক্টারগুলো অনেক বেশি ইউজেস হয়ে যায়, এবং কিছু কিছু ক্যাপিটাল ক্যারেক্টার আছে যেগুলোর মধ্যে অনেক বেশি ডিস্টেন্স গ্যাপ আছে। যেমন আমি যদি ক্যাপিটাল ডব্লিউ বলি সেটা 17 পিক্সেল, অথচ এল এর ক্ষেত্রে গিয়ে হচ্ছে সেটা মাত্র 10 পিক্সেল। সো স্পেশালও কিছু ক্যারেক্টার আছে যেগুলোর ক্যাপিটাল ক্যারেক্টার ইউজ করলে ওই ক্যাপিটাল ক্যারেক্টারের জন্য পিক্সেলের মধ্যে ডিস্টেন্স হয়, ডিফারেন্ট হয়ে যায়। লাইক দ্যাট আমি যদি স্মল এস 9, ক্যাপিটাল এস 12, এদিকে প্রত্যেকটাই এর জন্য হচ্ছে 12, নর্মাল এর জন্য হচ্ছে 10, এখানে একটা গ্যাপ থাকে। স্মল পি 10 ক্যারেক্টারে 10 পিক্সেলে, আর এটা হচ্ছে 12 পিক্সেলে আছে ক্যাপিটাল পি। এই ক্যাপিটাল স্মল ক্যারেক্টারগুলোর জন্য পিক্সেল আমাদের তারতম্য ঘটে। এইটারই এখানে ব্যাপারটা ঘটছে। দেখেন এই ব্যক্তির তো এমনি টাইটেল ছোট, তো ডব্লিউ এ সিও সব বড় হাতে দিছে, ঠিক আছে। এই ব্যাটারটা দেখেন এম টি অ্যান্ড ডি, দেন হচ্ছে পি সি অ্যান্ড এল সি, এরপরে তো আলহামদুলিল্লাহ আরো আছে। এই কারণে এর এলিপসিস চলে আসছে। সব জায়গাতে হয়তো ক্যাপিটাল ক্যারেক্টারগুলো ইউজ করা ঠিক হয় নাই।
ইউজ না করলেও পারতো, কজ অফ এটা একটা সেন্টেন্সই হচ্ছে। এটা এখন কেন করছে? সুন্দর লাগতেছে দেখতে, একটা ব্যাপার আছে। ইউজার যদি পড়ে যদি সন্তুষ্ট না হয়, আমি সুন্দর দিয়ে করবো কি? ইউজার থেকে বুঝতে হবে, রাইট? এখন আমি যদি আমারটার কথা বলি, আমি যদি এখানে এটার কথা বলি, কোথায় গেল, এটার কথা বলি, এটারও তো একটা প্রিভিউ আসছে, রাইট? এখানে তো আমার এলিপসিস আসে নাই, রিভিউ পর্যন্ত ছিল, রিভিউ পর্যন্ত ঠিক আছে, বেস্ট লাইটার্স ট্রাভেল স্ট্রলার রিভিউ, দেন এটাও এরকম। ঠিক সিমিলারলি এইখানে দেখেন 2 লাইনের পরেই এখানে 2 লাইন মেটা ডেসক্রিপশন, এটাকে বলা হয় মেটা ডেসক্রিপশন। এখানে 2 লাইন মেটা ডেসক্রিপশনের পরে ইলেপসিস চলে আসছে, অথচ এইখানে এত বড় মেটা ডেসক্রিপশন কোথায়? এটা না, এখানে ডটর সে ইচ্ছা করে ইউজ করছে। ইলিপসিস ছাড়া কই? ইলিপসিস ছাড়া থাকার কথা না যদিও, তারপর এটাও যদি একটু দেখি, এর 3 লাইনের পরে ইলিপসিস আসছে। উপরে একটু যাই দেখি পাই কিনা, মিনিট। এই ব্যক্তির দেখেন পুরো ডেসক্রিপশনটাই শো হয়ে গেছে, অথচ এই ব্যক্তির এলিপসিস চলে আসে 2 লাইনের পরে। এইটাও অ্যাকচুয়ালি এই পিক্সেলের জন্যই কাজ করে। আশা করি পিক্সেল সম্পর্কে বুঝছেন, গুগল পিক্সেল নিয়ে। সো এগুলা মাথায় রেখে এই যে এলিপসিস আসলে সেগুলোকে ফিক্সিং এর জন্য যে কি করতে হবে, আমাকে এখানে পিক্সেলের উপরে কাজ করতে হবে, এই টাইটেল এবং ডেসক্রিপশনের। ওকে ফাইন। এখন এইখানে যেটা আমাকে করতে হচ্ছে সেটা হচ্ছে যে মেটা ডেসক্রিপশনে আসতে হবে, এবং মেটা ডেসক্রিপশনটা এমনভাবে রেডি করতে হবে বা রাইট করবেন, আপনি যেই টপিকের উপরে স্পেসিফিক টপিকের উপরে কন্টেন্ট লিখছেন, ওই স্পেসিফিক টপিকের মেইন কিওয়ার্ডকে ফোকাস করে, মেইন কিওয়ার্ডটা মোস্ট ইম্পর্টেন্ট কেন, এবং একটা মেইন কিওয়ার্ডের পর একটা মানে মেইন কিওয়ার্ডের পরের স্টেপেই যার প্লেসমেন্ট হওয়া উচিত, ইম্পর্টেন্স দেওয়া উচিত। যদিও ওটা সাবসিডিয়ারি কিওয়ার্ড, বাট ওটাকে ইম্পর্টেন্সে আছে যেটাকে মেইন কিওয়ার্ডের পরেই দেওয়া যায়, ওটাকে ইনক্লুডেড সহ মেটা ডেসক্রিপশন অ্যাড করবেন, এবং স্টার্টিংটাই শুরু করার চেষ্টা করবেন আপনার মেইন কিওয়ার্ড বা কোর কিওয়ার্ডটা দিয়ে, মেটা ডেসক্রিপশনটা। এবং যেই বিষয়ে আপনি লিখছেন টোটাল আপনার কন্টেন্টে, এই টোটাল কন্টেন্টে যা যা কভার করেছেন সেইটা ইন শর্ট একটা প্যারাগ্রাফের মধ্যে একটা সারমর্ম ক্রিয়েট করে এইখানে বসাবেন যে আমি এই বিষয় নিয়ে লিখছি। যেমন জিবি পকেট লাইট ওয়েট ইজ দ্য বেস্ট ট্রাভেল স্টলার, ইট কিপ ইউর বেবি ট্রাই দিস বেবি স্টলার, শেষ দিয়ে দিছি, শেষ। দ্যাট মিনস আমি এখানে যে মূল করছি সেটা হচ্ছে একটা লাইট ওয়েট ট্রাভেল স্টলার সম্পর্কে, যেটা কিনা জিবি স্টলার, এবং এটা তার বাচ্চাকে সেফ রাখতে পারে। দ্যাটস ইট। আর আমি এখানে টাইটেল বলেই দিছি এটা একটা রিভিউ। এরপর আসেন এসইও অ্যানালাইসিস। এসইও অ্যানালাইসিসে আসার পরে এইখানে যে যে বিষয়গুলো আপনার প্রবলেম থাকে সেগুলাকে, এবং যেগুলো হচ্ছে ওয়ার্নিং থাকে সেগুলোকে ফিক্স করবেন। আমার এখানে একটাই প্রবলেম, সেটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। এই কন্টেন্টের সাথে আমি কোনো ইন্টারনাল লিঙ্কিং করি না। ইন্টারনাল লিঙ্কিং কি, ইন্টারনাল লিঙ্কিং এক্সটার্নাল লিঙ্কিং কি বুঝাইছিলাম, আই থিঙ্ক সো গত ক্লাসে বুঝাইছি। ইন্টারনাল লিঙ্কিং হচ্ছে যে আপনারই একটা পেজের সাথে অন্য আরেকটা একই ওয়েবসাইটের একটা কন্টেন্টের সাথে আরেকটা কন্টেন্টের লিঙ্কিং বা প্লেসমেন্ট করে দেওয়া। আর এক্সটার্নাল বা আউটবাউন্ড লিঙ্ক যেটা, সেটা হচ্ছে যে আপনার ওয়েবসাইট থেকে আপনারই মতো রিলেভেন্সি নিয়ে কাজ করতেছে, রিলেভেন্ট কাজ করতেছে এমন কোনো ওয়েবসাইটকে ব্যাকলিঙ্ক দেওয়া বা লিঙ্ক শেয়ার করা। আমার এখানে ইন্টারনাল লিঙ্ক দেয় নাই, দ্যাটস ওয়াই এটা প্রবলেম হিসেবে দিয়ে রাখছে। বাকিগুলো সবগুলো গুড রেজাল্টস। আমার আউটবাউন্ড লিঙ্ক ওকে ঠিক আছে। আমার কিফ্রেস ইন ইন্ট্রোডাকশন, কিফ্রেসটা কি? কিফ্রেস হচ্ছে এইটা, যেটা কিনা আমরা এই যে কিফ্রেস, এটা আমাদের ইন্ট্রোডাকশন আছে কিনা, এটা আমাদের ইন্ট্রোডাকশনই আছে। এই কিফ্রেস আমরা ইন্ট্রোডাকশনে ইউজ করছি, মেটা ডেসক্রিপশনে ইউজ করছি, ইন্ট্রোডাকশনে, কন্টেন্টেও ইউজ করছি আমরা ইন্ট্রোডাকশনে। জিবি পকেট লাইট ওয়েট স্টলার, ইন্ট্রোডাকশন আমরা ইউজ করেছি। প্রথম প্যারা যেটা বলা যায় ইন্ট্রোডাকশন, সাধারণত ফার্স্ট যে প্যারাটা থাকে, প্যারাগ্রাফ থাকে, এটাকে আমরা ইন্ট্রোডাকশন বলতে পারি কন্টেন্টের দিক থেকে। এবং কন্টেন্টের প্রথম প্যারাটার মধ্যে যেন আপনার মেইন কিওয়ার্ডটাকে ইমপ্লিমেন্ট করা হয় সামহাউ। ওকে, এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে কিফ্রেসের লেন্থ। লেন্থ বলতে আপনি যে কিওয়ার্ড নিয়ে সেটা লেন্থ ঠিকঠাক আছে কিনা, সাধারণত যেটা কি এক্সাক্ট ম্যাচ আর ফ্রেশ ম্যাচ আর ব্রড ম্যাচ আর হোয়াট এভার। সো গুগল সবসময় রিকমেন্ড করে যে ব্রড ম্যাচ টাইপসের কিওয়ার্ডগুলাই হোক। তো কিফ্রেসের ডেন্সিটি কেমন বলতেছে কি, তার মানে আমার টোটাল যে যত ওয়ার্ডের কন্টেন্ট লিখছি সেই কন্টেন্টের মধ্যে আমার টোটাল যে মেইন ফোকাস কিফ্রেজ, যেটা মেইন কিওয়ার্ডকে আমি 6 বার ইউজ করছি আমার ডেন্সিটি অনুসারে ঠিকঠাক মতো।
আমার ডেন্সিটি ঠিকঠাক আছে কিনা মেইন কিওয়ার্ডে সেটা আমি এখান থেকে ফোকাস করে নিচ্ছি। এখন একটা বুদ্ধিমানের কাজ আছে। বুদ্ধিমানের কাজটা কি বলি, একটা ট্রিক্স সেটা। এটা হচ্ছে এখানে কি বলতেছে, কিউফেস ডেন্সিটি দ্য ফোকাস কিউফেস ওয়াজ ফাউন্ড 6 টাইম, ইটস গ্রেট। আমরা সাধারণত এই যে ইওস্টিসিও প্লাগইনের মাধ্যমে আমরা আমাদের মেইন কিওয়ার্ডকে ফোকাস করতেছি এবং এইটার বদলতে এই রেজাল্ট আমাকে দেখাচ্ছে যে আমি যে কন্টেন্টটা লিখলাম, এখানে যে আমি কন্টেন্টটা লিখলাম, এই কন্টেন্টের মধ্যে আমার মেইন কিওয়ার্ডটা কতবার ইউজ করছি এবং সেটা কিরকম আছে। সেটা যদি ইমপ্রুভমেন্ট লাগে আমাকে এখানে সাজেস্ট করবে, সেটাকে আমি আরেকটু ইমপ্রুভমেন্ট করবো, কতবার ইউজ করা আমার জন্য দরকার সেটা আমাকে বলে দিবে। এবং কোথায় কোথায় ইউজ করা হয়েছে আই বাটনে ক্লিক করলেই, এখানে ক্লিক করলে বাকি এখানে আমার এখানে হাইলাইট হয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে হাইলাইট যেগুলো হচ্ছে সেখান থেকে আমি দেখে নিতে পারি কোথায় কোথায় ইউজ করা হয়েছে। একটু উপরে যাই, এই যে এখানে এখানে ইউজ করা হয়েছে স্ট্রলার স্ট্রলার স্ট্রলার, এখানে ইউজ করা হয়েছে, এখানে লাইট ওয়েট স্ট্রলার লাইট ওয়েট স্ট্রলার, এখানে এভাবে ইউজ করা হয়েছে। ঠিক আছে, এখন ট্রিক যেটা সেটা হচ্ছে, এখন মনে করেন এটা তো আপনার মেইন কিওয়ার্ড, রাইট? এখন যদি আপনার একটা সাবসিডিয়ারি কিওয়ার্ড হয়, এখন সাবসিডিয়ারি কিওয়ার্ডটা কি, ধরে নিলাম আপনার সাবসিডিয়ারি কিওয়ার্ড হচ্ছে, জাস্ট মিনিট, আপনার সাবসিডিয়ারি কিওয়ার্ড হচ্ছে জিপি পকেট লাইট ওয়েট স্টলার। এটা তো দিলামই, এটা তো মেইন পুরো কিওয়ার্ড একসাথেই আছে। বেস্ট কম্প্যাক্ট লাইট ওয়েট স্টলার, ঠিক আছে? বেস্ট কম্প্যাক্ট লাইট ওয়েট স্টলার হচ্ছে, কম্প্যাক্ট লাইট ওয়েট স্টলার হচ্ছে একটা হচ্ছে আপনার আরেকটা সাবসিডিয়ারি কিওয়ার্ড। ওকে ফাইন, তাহলে এইটাকে এখন বসায় দেখেন যে এইটার ডেন্সিটি ঠিকঠাক আছে না। ওই যে আমরা আগের টপিকে পড়ে আসছি কন্টেন্ট অপটিমাইজেশন, তো কন্টেন্ট অপটিমাইজেশনের মধ্যে আমাদের কিওয়ার্ডের ডেন্সিটি চেক মাস্ট বি দরকার, যে আমার যে যে সাবসিডিয়ারি কিওয়ার্ড বা মেন কিওয়ার্ড আছে সেগুলো কন্টেন্টের পারফেক্টলি ইউজ করা হয়েছে কিনা, ওভার ইউজ হয়ে গেছে নাকি কম ইউজ করা হয়েছে, ওভার অপটিমাইজ অর লেস অপটিমাইজড। আমাকে পারফেক্টলি অপটিমাইজ করতে হবে, ওভার হলে কমাতে হবে, লেস থাকলে ইনক্রিজ করতে হবে। সো এই প্লাগইনসটাতে আমার মেন কিওয়ার্ডকে দেখলাম, ঠিক আছে 6 টাইম, আমি চেঞ্জ করে দিই এটাকে। এখন দেখেন এসিওতে আমার সমস্যা চলে আসছে। কম্প্যাক্ট কেন আসছে এটা পরে বলতেছি, কেন আসছে কারণ এই এই কিওয়ার্ডটা আমি আমার টাইটেলে হয়তো বা কি কন্টেন্টের মধ্যে টোটাল ভালো মতো ইউজ করি নাই, আমি আমার টাইটেলের মধ্যে এটাকে অ্যাড করি নাই। কি কি সমস্যা আসছে এখন দেখেন, এই দেখেন আমার ইন্ট্রোডাকশনের মধ্যে নাই, আমার কিওয়ার্ডের ডেন্সিটি ঠিক নেই। এখানে বলতেছে মিনিমাম 2বার ব্যবহার করতে হবে এটা কিওয়ার্ড ডেন্সিটি। একটা কিওয়ার্ড চেঞ্জ করে দিছি, আমার কতগুলো প্রবলেম এখানে ফাইন্ড আউট হয়ে চলে আসছে। আমার কিপ্রেস টাইটেলের মধ্যে নাই, আমার ডেসক্রিপশনের মধ্যে আমার কিওয়ার্ড নাই, কিওয়ার্ড ডেন্সিটি ঠিক নাই, ইমেজের মধ্যে অল্টার ট্যাগ নাই, কিওয়ার্ডটা আমার স্ল্যাগ বা যে পারমালিঙ্ক যেটা আমার যে ইউআরএল মধ্যে এই কিওয়ার্ডটা নাই। কতগুলো সমস্যা এখানে আমার প্রবলেম বলে দিচ্ছে, সাজেশন দিয়ে দিচ্ছে, ফিক্সড করেন। কিভাবে ফিক্স করেন পারবেন না, ভুলে যাচ্ছেন, আপনি এখান থেকে একটু দেখে নেন, এই যেখানে লিঙ্ক দেওয়া আছে ফিক্স দ্যাট চেঞ্জ দ্যাট, একটু দেখেন। এগুলো ক্লিক করলে আলাদা আপনাকে একটা আর্টিকেল দেখায় দিবে, একটা আর্টিকেলে নিয়ে যাবে, একটা পেজে নিয়ে যাবে, সেখান থেকে পড়েন যদি ভুলে যান। এখন আমি একটু চেঞ্জ করে দিই, আবার আগেরটা কিওয়ার্ড নিয়ে আসি এখানে। এইখান থেকে বসে দেখতে পারেন যে এই কিওয়ার্ডটা আপনার জন্য কতবার ইউজ করা হয়েছে, মিনিমাম একবার ইউজ করা হয় না, বলতেছে যে কি কম্প্যাক্ট কিওয়ার্ড। আচ্ছা কম্প্যাক্ট, আচ্ছা আমরা যেটা নিচে যাচ্ছিলাম বেস্ট কম্প্যাক্ট, যেটা আমরা কন্টেন্টের মধ্যে দেখে আসছি নিচে একটু। বেস্ট কম্প্যাক্ট লাইট ওয়েট স্ট্রলার, ওকে বেস্ট কম্প্যাক্ট লাইট ওয়েট স্ট্রলার, বেস্ট কম্প্যাক্ট লাইট ওয়েট স্ট্রলার। এখন দেখি একটু কি অবস্থা হয় এটা। আসছে মানে ওকে দেখাচ্ছে। আচ্ছা আমি কোথাও এটা নিয়েছি যেটা আমার কন্টেন্টে একবার হলে ছিল, একটু দেখি এখন এটাকে চেক করে দেখি। কিওয়ার্ড ডেন্সিটি এখন ঠিক হয়ে গেছে, 6বার দেখাচ্ছে। তো 6বার দেখানোর কারণ হচ্ছে এইখানে বেস্ট কম্প্যাক্টে পরে লাইট ওয়েট স্টলার কথাটা আমি ইউজ করেছি, বাট লাইট ওয়েট স্টলারটা আমি 6বার ইউজ করেছি। আচ্ছা আমি একটু চেঞ্জ করি কিওয়ার্ডটাকে, এখানে মনে হয় কিওয়ার্ডটা তাহলে অনেকবার ইউজ করেছি, বেস্ট কম্প্যাক্ট লাইট ওয়েট স্টলার অনেকবার ইউজ করেছি হয়তোবা। আচ্ছা একটু অন্য কিওয়ার্ড দেখি, কম্প্যাক্ট ট্রাভেল ব্যাগ নামে একটা কিওয়ার্ড এখানে আছে, যে ট্রাভেল ব্যাগই ধরি আর কি। এছাড়া এটা আমি জানার মতো আর কোথাও নাই। এই কিওয়ার্ডটা একটু দেখি, জাস্ট একটু
একটু ধৈর্য ধরে বসেন, আমি একটু চেক করে দেখি, তাহলে আপনাদেরও আমি কি কি করতে শুধু দেখে রাখেন, কাজে লাগবে। ট্রাভেল ব্যাগ চলে আসছে, দেখি। এই যে দেখেন কিওয়ার্ড ডেন্সিটি আমাকে বলতেছে এটাকে মিনিমাম, যে আমি যে কন্টেন্ট লিখি এখানে মিনিমাম 3বার ইউজ করা উচিত, বাট আমি এটা ইউজ করছি একবার। তো আপনার যে কিওয়ার্ডগুলো থাকে সাবসিডি কিওয়ার্ড পারফেক্টলি ইউজ করা হয়েছে কিনা সেগুলোকে মেক শিওর করতে পারেন ইজিলি চেক করার জন্য, যে কোথায় গিয়ে চেক করবো ডেন্সিটি আপনার নিজের ওয়েবসাইটের জন্য, কন্টেন্টের অপটিমাইজ করার জন্য ডেন্সিটির দিক থেকে কিওয়ার্ডের, এটার হেল্প নেন। একটু বুদ্ধি খাটান আর কি, মাথা খাটায় কাজ করেন। আচ্ছা, আমি কি যেন কিওয়ার্ড ছিল, জিবি পকেট, এইগুলো হচ্ছে আমার এসইওর অ্যানালাইসিসের দিক থেকে, ইওস্টিসিওর দিক থেকে, ইওস্টিসিও প্লাগইন থ্রুতে। এরপর এখানে আরো অ্যাডভান্স অনেক ফিচার আছে, বাট এই ফিচারগুলো সবগুলো প্রিমিয়ামের সাথে কাজ করে, ঠিক আছে? প্রিমিয়ামের সাথে এখানে কাজ করে, সেটা হচ্ছে মেটা রোবটস। আপনি যদি বানাতে চান সেক্ষেত্রে ব্রেড ক্র্যাম্পস ইউআরএল যদি আপনি ক্যানোনিক্যাল করতে চান, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি করতে পারেন। মেটা রোবটসের দিক থেকে আপনি যদি চেঞ্জ করে নিয়ে আসতে চান, হ্যাঁ, কোনো স্নিপেট যদি দিতে না চান, নো ইমেজ ইন্ডেক্স যদি দিয়ে দিতে চান, সেক্ষেত্রে হয়তো আপনার রোবটস এসে ইমেজগুলোকে ইন্ডেক্স করবে না, এটাকে আর্কাইভে রাখবে না, কোনো স্নিপেট দিবে না। এই বিষয়গুলো এখান থেকে আপনি করে নিতে পারেন। ব্রেড ক্রাম্পস যদি টাইটেল আলাদা দিতে চান, এখন ব্রেড ক্রাম্পস টাইটেলটা কি দেখেন একটু, এখানে কোশ্চেন মার্কে যে হোভার করি, চলে গেল এখানে, কেন আসবেন? আচ্ছা, এখানে দেখেন, এই যে লেখেন thoughtweb.com অ্যান্ড এখানে দেখেন একটা অ্যারো চিহ্নের মতো আছে, লার্নিং আন্ডারস্কোর সেন্টার, দেন আরেকটা অ্যারো আছে বা গ্রেটার দেন যদি বলি, এটাকে এস এর ভাষায় কি বলে আমি এখন পর্যন্ত শিখিও নাই, জানিও না, বা জানার চেষ্টাও করি নাই, এটা হয়তো আমারই ভুল। এরপরে আপনার টাইটেল আছে, এই যে অ্যারোটা আছে বা গ্রেটার দেন কথাটা আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্রেড ক্র্যাম্পস। আমরা তো কিওয়ার্ডটাকে, আমরা যে ইউআরএলটা বানাইলাম, আমার ইউআরএলটা তো এরকম না, আমারটা তো স্ল্যাশ দিয়ে, আমার তো ব্রেড ক্রাম্পস না। এখন তাইলে কি আমারটা এরকম দেখাবে না? দেখাবে। আপনারটা এইখানে আলাদাভাবে যদি আপনি ব্রেড ক্রাম্পস ইউআরএল ক্রিয়েট করতে চান, ব্রেড ক্রাম্পসের জন্য যে শুধুমাত্র এই সিগনেচার বা এই সাইনটা ইউজ করা হয় এটা না, ব্রেড ক্রাম্পসের জন্য এরকম আদার্স আরও সাইন আছে, এটা বাই ডিফল্ট একটা সাইন, এবং গুগলের মধ্যেও এভাবেই আসে, হ্যাঁ, সবাই এটাই ইউজ করে। এর বাদেও আরও সাইন আছে, দেখাচ্ছি। তো বাই ডিফল্ট ইওস্টিসিও প্লাগইন যখন ইনস্টল করা হয়, এই ব্রেড ক্রাম্পসটা অটোমেটিক্যালি অ্যাক্টিভেট থাকে। সো এখানে আলাদা করে অ্যাক্টিভেট যদি আপনার খুব বেশি অ্যাডভান্স ফিচার্সের প্রয়োজন না হয়, তাহলে আর এখানে অ্যাক্টিভেট দরকার নাই, ভ্যারিয়েশন আনার দরকার নেই। এখানে যদি কন্টেন্টের কথা বলি, এখানে পুরোটাই হচ্ছে আপনার মার্ক অ্যাজ cornerstone content. Cornerstone content should be the most important and extensive article on your site. ঠিক আছে? সো এটা যদি আপনি করতে ফেলতে চান করে নিতে পারেন, তবে করার আগে অবশ্যই আমি বলবো একবার লার্ন মোর অ্যাবাউট এই কন্টেন্ট সম্পর্কে, ইউটিউবে বলেন বা আদার্স আর্টিকেল পড়া বলেন, আগে আর্টিকেল পড়েন, বুঝেন এই জিনিসটা কি, দেন আপনি একে টার্ন অন করার চেষ্টা করেন, একটু পড়ে নেবেন। এটা নিয়ে কথা বলে অনেক সময় লাগবে। অ্যাড রিলেটেড কিপ্রেস, এইখানে প্রিমিয়াম ভার্সন লাগবে, দেন আমি হয়তো এখানে তাইলে যেটা সেটা হচ্ছে যে এখানে আরও কিওয়ার্ড আমি ইউজ করতে পারবো, যেখান থেকে আমার জন্য সাজেশন বা আদার্স হাবিজাবি যা যা আসা দরকার আমাকে তো শো করাবে। আচ্ছা, এটা গেলো এসইও সেগমেন্টের ব্যাপারে। তারপর আছে হচ্ছে রিডাবিলিটি স্কোর। আচ্ছা, এই রিডাবিলিটির মাধ্যমে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমি যে কন্টেন্টটা লিখলাম, এই কন্টেন্টটার মধ্যে আমরা যে প্যাসিভ ভয়েস ইউজ করেছি, আমরা যে সেন্টেন্সগুলো ইউজ করেছি, আমরা যে প্যারাগ্রাফগুলো লিখেছি, প্যারাগ্রাফগুলোর লেন্থ, আমরা যে সেন্টেন্সগুলো ইউজ করেছি, সেন্টেন্সগুলোর লেন্থ ঠিকঠাক আছে কিনা, আমার কনসিকিউটিভ সেন্টেন্সগুলো ঠিকঠাক আছে কিনা, আমার ফ্ল্যাশ রিডিং ইজগুলো ঠিকঠাক আছে কিনা। এখন এটা হচ্ছে কপি স্কোর টেস্ট, হচ্ছে এটা হচ্ছে আউট অফ 100-এর মধ্যে কনসিডার করে। এইটা হচ্ছে রিডিং ইজ হচ্ছে আপনি যে কন্টেন্টটা লিখলেন, এই কন্টেন্টটা রিডাবিলিটি স্কোর দিয়ে কতটুকু ইজি। এটার কপি স্কোর যত বেশি হাই হবে, আপনার কন্টেন্টটা ততটাই ইজি
যেটা মানুষ পড়ে ইজিলি বুঝতে পারবে, ততটা ইজি সেন্টেন্সে, ততটা ইজি ওয়ার্ডে লেখা, খুব হার্ড বা কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করে লেখা না। এটা আউট অফ 100-এর উপর মেজার করা হয়, যেটার উপরে 76 হচ্ছে আমার স্কোর। মিনিমাম এইটাকে ট্রাই করবেন 70 রাখার, মিনিমাম স্কোর 70 যেন থাকে, নট 17, 70। আচ্ছা, আমার এখানে কি যে ওয়ার্ড ট্রানজিশন ওয়ার্ড যেগুলো ইউজ করি সেটা হচ্ছে আমি শুধুমাত্র 11% ইউজ করছি, বাট এটাকে আমার আরো বাড়ানো দরকার, ঠিক আছে? বাট আমি এটা নিয়ে আর কাজ করি নাই। আমি এখানে হাইলাইট যদি করে দেই, আমি এখানে দেখতে পাচ্ছি যে আমি কোন কোন জায়গার মধ্যে ইউজ করছি এবং সেগুলোর মধ্যে আমাকে হাইলাইট করা উচিত। এই যে মানে এগুলোকে আমাকে ঠিক করতে হবে, সেন্টেন্সগুলো একটু ঠিকঠাক করতে হবে, ঠিক আছে? এটা আরো কমাইতে হবে। এখানে আমি সরি, বাড়ানোর কথা বলছিলাম নাকি তখন? এটা কমাইতে হবে। এটা 11% আছে, এটাকে মিনিমাম 10%-এর নিচে নিয়ে আসতে হয় এটাকে, ঠিক আছে? এটাকে 10% নিয়ে আসতে হয়। আর এইখানে যেটা প্যাসিভ ভয়েস আছে, আমি কোথাও কোথায় প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, যদি বেশ দেখা যাচ্ছে যে এখন কথা হচ্ছে যে ভয়েসের দিকে, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। তা আমাদের ট্রাই করা হয় যে আমরা যেন অ্যাক্টিভ ভয়েসটা বেশি ইউজ করি, ঠিক আছে? আমরা যেন অ্যাক্টিভ ভয়েসগুলো একটু বেশি ইউজ করি। জাস্ট মিনিট, একটা মিনিট। কইছিলাম আচ্ছা, এখানে প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস। আমরা সাধারণত ট্রাই করবো যে অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সগুলোকে ইউজ করা, অ্যাক্টিভ ভয়েসের মধ্যে কাজ করা। তো আমি কোথায় কোথায় অ্যাক্টিভ ভয়েস ইউজ করেছি সেটার আমার প্যাসিভ ভয়েসগুলোর এখানে দেখাই দিচ্ছে। কোথায় কোথায় যদি কোনো প্রবলেম থাকে যেখানে আমি প্যাসিভ ভয়েস আছে, ঠিক আছে, আমার লেন্থ ঠিক আছে, তারপরেও প্যাসিভ ভয়েস যদি কোথাও থাকে আমাকে এখানে দেখাই দিচ্ছে কোথায় কোথায় প্যাসিভ ভয়েস আছে, চেকমার্ক। তো আমার এখানে একটা লাইনে প্যাসিভ ভয়েস আছে, এখানে এই প্যারাগ্রাফের মধ্যে আছে। সেটা একটু ঠিক করতে হবে, দরকার নেই, কজ অফ এটার রিডেবিলিটি ঠিকঠাকে চলে আসছে। সো এখানে আমি মেজর চেঞ্জের কোনো বিষয় দেখি না। এখান থেকে আপনার এসিওর যে রিডেবিলিটিটা এটা ঠিকঠাক করে নিতে পারেন। এরপর আসেন স্কিমা, যেটা নতুন আপডেটের পরে আসছে, 2020 সালেই আসছে, আপডেটটা আগে ছিল না। স্কিমাটা আপনি বাই ডিফল্ট মেক করে আপনি আপনার সাইটে ইউজ করতে পারেন, আর আপনি ম্যানুয়ালি মেক করে দিতে পারেন। আর বাই ডিফল্ট আপনার জন্য স্কিমা ইওস টেসে এখন তাদের আপডেটের পরে হচ্ছে এই সিস্টেম নিয়ে চলে আসছে। সো এটাও আপনি এখান থেকে রেডি করতে পারেন। সেক্ষেত্রে পেজের টাইপটা ডিফল্ট হিসেবে ওয়েব পেজে আছে। যদি আপনার অন্য কোনো পেজ হয়, এখানে অনেক পেজ আছে, চেক আউট পেজ সাধারণত ই কমার্স ওয়েবসাইটের জন্য, ই কমার্স সাইটের জন্য ইউজ টেসে প্লাগইন ইউজ করা হয়। রিয়েল এস্টেট সাইট বলেন, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, কন্ট্যাক্ট পেজ, প্রোফাইল পেজ, কিউআর পেজ, আপনি হাবিজাবি এখানে অনেক কিছু আছে। সো এই পেজের মধ্যে যদি হয়, সেই পেজ সিলেক্ট করে দেন। আর্টিকেলের টাইপ, যে আর্টিকেল লিখছেন সেটা কি ধরনের আর্টিকেল, সোশ্যাল মিডিয়া পোস্টিং, নিউজ আর্টিকেল, অ্যাডভার্টাইজিং কন্টেন্ট, দেন আপনার হচ্ছে টেক আর্টিকেল, রিপোর্ট, হোয়াটএভার, যাই হোক। এখান থেকে হয়তো আপনি দেখে নেবেন। আমি কি কথা খুব বেশি জোরে জোরে মানে স্পিডি বলছি? বুঝতে সমস্যা হচ্ছে না তো? না ভাই। ওকে, তো এইখান থেকে হচ্ছে আপনার স্কিমা মার্কআপটা হচ্ছে ঠিক করে নিতে পারেন। যদি না করেন, বাই ডিফল্ট হিসাবে এই ওয়েব পেজ আর আর্টিকেল হিসেবে থেকে যায়। So, আমি এটার উপরে খুব বেশি এখন পর্যন্ত গুরুত্ব দেই নাই। কেন দেই নাই? আমি প্রত্যেকটা পেজের জন্য আলাদাভাবে স্কিমা মার্কআপ রেডি করি বা জেসনালি ইউজ করি। আপনাদের জেসনালি বানানো কি শিখেছি? না ভাই। আচ্ছা, তাহলে সামনে শিখবো, ঠিক আছে। জেসনাল হচ্ছে অন কাইন্ড অফ একটা কোড, হ্যাঁ, লাইক দ্যাট। এই যে এরকম একটা কোড, যে কোডটা আমরা আমাদের সাইটে এই প্লাগইন থ্রুতে ইউজ করব, এবং এই কোডটা গুগলকে ইজিলি আমার কন্টেন্টটা কি রিলেটেড, কি টপিকের উপরে কন্টেন্ট, গুগল তো এসে ইংরেজি টেক্সট বুঝে না, গুগল এই কোডই বুঝে। সো গুগলকে আমার কোন কিওয়ার্ড, আমার হেডলাইন কি, মেইন কিওয়ার্ড কি, আমার কোন টাইটেল, কন্টেন্ট কি, হাবিজাবি ডেসক্রিপশন যা আছে, এটাকে আমার আর্টিকেল নাকি, এই স্কিমা বা জেসনটা গুগল অটোমেটিক্যালি বুঝে নেয় এবং সেটাকে আমার র্যাঙ্কিং ফ্যাক্টরের দিকে অনেক বেশি ইফেক্ট দেয়, কাজ করে। সেটা আমরা ম্যানুয়ালি শিখবো সামনে। ম্যানুয়ালি আমি সাজেস্ট করি যে ইউজ করে বানানো। এটার এখন একটা অসুবিধা আছে। অসুবিধা হচ্ছে আপনি যত এখানে কোড ইউজ করবেন, এখন মনে করেন আপনি একটা কোড, এখন আপনার ওয়েবসাইটে কয়েক লাখ কন্টেন্ট থাকতে পারে, কয়েক হাজার কন্টেন্ট থাকতে পারে। কয়েক হাজার কন্টেন্টের মধ্যে যদি এরকম করে প্রত্যেকটা কন্টেন্টের মধ্যে যদি স্কিমা মার্কআপ দেন, এরকম HTML কোড আপনার এখানে ইউজ হচ্ছে, আপনার সাইট কিন্তু হেভি হচ্ছে, ভারী হয়ে যাচ্ছে। একটা সময় দেখা যাবে সাইট লোড নিতে সমস্যা। এটার উপায় কি? এটার উপায় হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করা। গুগল ট্যাগ ম্যানেজারে আপনি একটা ভ্যারিয়েবল, একটা ট্রিগার সেট করবেন। একটা ট্রিগারের মাধ্যমে আপনার ওয়েবসাইটে যদি 100টা প্রোডাক্ট থাকে, একবার ট্রিগার ফায়ার হলে একসাথে 100টা প্রোডাক্টের উপরে একসাথে ট্রিগার ফায়ার করবে। কোড থাকবে গুগল ট্যাগ ম্যানেজারে, কাজ করবে আপনার ওয়েবসাইটে। আপনার ওয়েবসাইটে প্রেশার পড়ছে না। সো গুগল ট্যাগ ম্যানেজার এই কাজটা করা যায়, যেহেতু এটা অ্যাডভান্স এসইওতে আমি শিখাবো। যে আপনি কন্টেন্ট যেটা লিখছেন, এটা আমি বুঝতেছি কি লিখছেন, কারণ আমি একজন মানুষ, আমি ইউজার, আমি এটা পড়ার সক্ষমতা রাখি।
গুগল তো এটা পড়ার সক্ষমতা রাখে না। এখন গুগল এটা পড়বে কেমনে? গুগল পড়বে হচ্ছে এটার এগেনস্ট আমার কোড তৈরি হয়েছে, ডেফিনেটলি কোড তৈরি হয়েছে, রাইট? আমি এটা ভিজুয়াল মোডে দেখতেছি, একটু চেঞ্জ করি, দেখেন এটা আমি ভিজুয়াল মোডে দেখতেছি। এটাকে যদি আমি এডিটর মোডে নিয়ে যাই, এই যে কোড এডিটর নিয়ে যাই, একটু দেখেন ভালো করে, একটু কোড এডিটর কনভার্ট করি। এখন দেখেন আমার কোড আসছে, প্যারাগ্রাফ, এটা হচ্ছে পিতে প্যারাগ্রাফ বুঝাচ্ছে, দেন প্যারাগ্রাফ ক্লোজ করলাম। গুগল তো এটাই বুঝে না, গুগল তো আগে যেটা আমি দেখে আসছি ইংলিশে লিখছি ওইটা তো বুঝে না। ইভেন আমি একটু নিচে যাই, এইখানে দেখেন আমি যেমন একটা লিস্ট বানাইছি এখানে কোডিং সহ, রাইট? এখানে আমি এই যে কোডিং লিস্ট করেছি, লিস্ট বুঝাইছে, এলআই দিয়ে লিস্ট বুঝাইছি, লিস্ট আমি ক্লোজ করেছি, ওপেন করেছি, আমার বডি ট্যাগ আছে, বডি আছে, দেন আমার এখানে আরো প্যারাগ্রাফগুলোর জন্য আলাদা আলাদা কোডিং আছে। গুগল তো এটাই বুঝে। এখন গুগল এই জিনিসটা কই খুঁজে পাচ্ছে? গুগল এটা খুঁজে পাচ্ছে হচ্ছে এইখানে। মিনিট, জিবি, ডেফিনেটলি গুগল বুঝে এইটা। গুগল যে এতগুলা টেক্সট আপনার রিড করতেছে গুগলের ইঞ্জিন বট রিচ করে, এখান থেকে আপনি অ্যাকচুয়ালি কিসের উপরে ফোকাস করছেন এটা খোঁজার চেষ্টা করতেছে। এখানে অনেক যেগুলো জিনিস আছে, কোনটার উপর এখন ফোকাস করবে? স্কিমার উপরে ফোকাস করবে গুগল। স্কিমা দ্বারা গুগল যেটা বুঝে সেটা হচ্ছে আপনি একটা আর্টিকেলকে অ্যাজ একটা স্কিমা মার্কআপ ক্রিয়েট করে একটা আর্টিকেলকে ডিফাইন করে দিচ্ছেন যে অ্যাকচুয়ালি এটা কোন পারপাসের জন্য কিসের উপরে ডিটেলসলি ডিসকাস করা হয়েছে। আমি যদি কন্ট্রোল এফ দেই এখানে, মিনিট, আমার কোন লিঙ্কটা নো ফলো, কোন লিঙ্কটা কোথায় কিভাবে যাচ্ছে সবগুলো এখানে চলে আসছে। আমি যদি এখানে একটু দিই, এই যে স্কিমা, আমি স্কিমা ব্রেড ক্যামের জন্য ইউজ করেছি। দেন আমি 6 নম্বরে যাই, এখানে স্কিমা ইউজ করেছি যেটা জেসন এলডি, এই যে যেটা জেসন আপনাদের দেখাইছি, দেখেন পুরো জেসনটা আমি এখানে ইউজ করেছি, যে জেসনের মধ্যে পুরো কন্টেন্ট আমার নিয়ে আসছে। গুগল ডিরেক্টলি এই কোডে এসে জেসন যখন স্কিমা পাচ্ছে, স্কিমা পাইলাম, স্কিমার মধ্যে কি করলো বেটায়, এই বেটার মধ্যে দেখলাম হেডলাইন কি, হেডিং হচ্ছে এটা। গুগল আমার উপরে খুঁজতে হচ্ছে না, গুগলের বট আমার এখানে আমার হেডিং খুঁজে নিয়ে গেছে। তারপরে আমার এখানে কি জিনিস, কি আমার এখানে কোন কোন কিওয়ার্ড ইউজ করা হয়েছে সেগুলো নিয়ে গেছে। দেখেন জিবি পকেট, বেবি স্টলার, এটা আমার, ওই যে আপনারা বলেন গুগল বুঝে কেমনে, এটা যে আমার কন্টেন্টের সাবসিডিয়ারি বা মেন কিওয়ার্ড, গুগল বুঝে কেমনে? এই যে গুগল বুঝতেছে কিওয়ার্ড, বেবি স্টলার, জিবি পকেট প্লাস স্টলার, লাইট ওয়েট বেবি স্টলার, অরিজিনাল পকেট স্টলার, কিওয়ার্ড আপনার এখানেই। এই স্কিমা মার্কআপটা গুগলকে বলে দিচ্ছে এক্স্যাক্টলি কিসের উপরে বেসিস করে আমার কন্টেন্ট লেখা, বা এই আর্টিকেলটা এই প্রোডাক্টটা কিসের উপরে, যেন গুগল ইউজার যেন এসে সার্চ করার পর গুগল এইখানে এসে স্কিমার মধ্যে খুঁজে বেড়ায় যে এগুলা কোথায় আছে কোথায় আছে। দেন আপ র্যাঙ্কিং, একদম ডিরেক্ট র্যাঙ্কিং এর জন্য হেল্প করে এই জেসন এলডি। আশা করি বুঝতে পারছেন। কিভাবে বানাইতে হয় শিখবো, সমস্যা নেই। আমি একটু এডিটরে যাই, ভিজুয়াল এডিটর। ওকে, এই গেল হচ্ছে আমার রিডাবিলিটি, এই হচ্ছে আমার এসিও। স্কিমা মার্কআপের কাজ বলেন, এসিও ইউএসটিসিও প্লাগইন থ্রোতেও এই একই বিষয়টি, একই বিষয়টাই কাজ করছে। এই গেল হচ্ছে আমার প্লাগইন সম্পর্কে ব্যাপার। এতটুকু ছিল ক্লাস, যেটা মেটা ডেসক্রিপশন রোবট টিএক্সটি ফাইল নিয়ে ছিল। আচ্ছা, এখন যেটা দেখবো সেটা হচ্ছে সাইট ম্যাপ আর হচ্ছে রোবট টিএক্সটি বানানো সহ দেখবো। আচ্ছা, এটা হচ্ছে আমার কন্টেন্ট। নর্মালি রোবট টিএক্সটি ফাইলটা কি সেটা পরে বলি। রোবট টিএক্সটি কিভাবে চেক করে, একটা যে কোনো ওয়েবসাইটে রোবট, প্রত্যেকটা ওয়ার্ল্ডে যত ওয়েবসাইট আছে প্রত্যেকটা ওয়েবসাইটের সাইট ম্যাপ এবং রোবট টিএক্সটি ফাইল মাস্ট বি থাকতেই হবে। আচ্ছা, রোবট টিএক্সটি কিভাবে চেক করে, মূল ওয়েবসাইটের পরে একটা স্ল্যাশ, দেন রোবটস ডট টিএক্সটি, দেন এন্টার। এটা হচ্ছে রোবট টিএক্সটি ফাইল। আচ্ছা, আরেক ধরনের রোবট টিএক্সটি ফাইল দেখাই। সাইটের মধ্যে রোবট টিএক্সটি ফাইলের এই হচ্ছে ওনার টেক্সট, ইউজার এজেন্ট ডিজ অ্যালো দেন অ্যালাও। আমার সাইটে রোবট টিএক্সটি এমন কেন, আমি এইটার ডেফিনেশনটাই দেখানোর জন্য খুঁজছি। এইটা
এইখানে যে রোবট.টিএক্সটি ফরম্যাটটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডিফল্ট ফরম্যাট। ইওএসটিসিও প্লাগইন অটোমেটিক্যালি আপনাকে রোবট.টিএক্সটি ফাইল জেনারেট করে দেয়। ইওএসটিসিও প্লাগইনটাই সাইট ম্যাপ আপনাকে রোবট.টিএক্সটি ইওএসটিসিও প্লাগইনই জেনারেট করে দিবে। কথা হচ্ছে ওনারটা এমন আমারটা এমন কেন? এটা ডিফল্ট, এবং প্রত্যেকটা ওয়েবসাইটে যখন একটা নতুন ওয়েবসাইট আসে বাই ডিফল্ট এরকমই থাকে। এটা আমি নিজের হাতে অ্যাডভান্সলি বানাইছি, দ্যাটস ওয়াই এটা এরকম। এটার মানে কি সেটা বুঝি এখন। এখানে আমি প্রথমে বলছি ইউজার এজেন্ট কোলন, তারপর স্টারের একটা নাম আছে, কেউ জানেন এসিওর ভাষায়? এস এ- এটা এটা অল ইউজার বোঝায় হয়তো। না, এটার নাম কি? এটা শুধু এটার স্টারের এটাকে এসিওর ভাষায় বলা হয় অ্যাস্টারেক্স। হ্যাঁ, ইউজার এজেন্ট ক্লোন অ্যাস্টারেক্স। এখানে অ্যাস্টারেক্স যেহেতু আছে, তো এইটার মানে বোঝাচ্ছে, এই পুরোটার মিনিং ইউজার এজেন্ট কোলন অ্যাস্টারেক্সের পুরোটা মিনিং হচ্ছে ওয়ার্ল্ডে যত রোবটস আছে, যত সার্চ ইঞ্জিন আছে, প্রত্যেকের সার্চ ইঞ্জিনের প্রত্যেকটা রোবটকে বা প্রত্যেকের রোবটের জন্য ওয়েলকাম, বা প্রত্যেকের রোবটের জন্য এটা ওপেন, আসতে পারো, সবাইকে স্বাগত জানাচ্ছি। ইউজার এজেন্টস, যত ইউজার এজেন্ট আছে সবাই অ্যাস্টারেক্স ওয়েলকাম, অনুমতিপ্রাপ্ত। অনুমতি আমার সাইটে আসবা, আসার পর কাজ কি? এসে আমার সাইটে যা যা কন্টেন্ট আছে সব নিয়ে যাবে, সব নিয়ে যাও। কিন্তু তুমি আমার যে প্যানেল, অ্যাডমিন প্যানেল কোনটা? এটা আমার অ্যাডমিন প্যানেল, এটা আমার ভিজিটরের ভিউ প্যানেল, যেটা কিনা যদি বলি এখানে ভাইয়ের সাইটে যদি দেখাই, এটা হচ্ছে ভিজিটরের ভিউ প্যানেল না? যেটা ভিজিটর যেভাবে আমি যেভাবে দিয়ে রাখতেছি সেভাবে সে দেখতেছে। এটা ভিজিটরের জন্য, এটা আমার প্যানেল। এইখানে এই অ্যাডমিন প্যানেলে আমি হয়তো একটা কন্টেন্ট আজকে লিখছি, আমি ভাবছি এটা 2 মাস পরে আপডেট দিব, আগে লিখে রাখছি, বাট আমি পাবলিশ করি নাই। আমার এখানে আছে স্টোরের ড্রাফটে সেভ করা আছে, সেটাও যদি গুগল নিয়ে ইন্ডেক্স করে ফেলে, আমি তো সেটা কখনো চাই না। তা আমি কি বলছি গুগলকে? আমি তাকে বলে দিলাম যে তুমি আসো, সমস্যা নাই, বা গুগলের মতো আদার যত সার্চ ইঞ্জিন তোমরা আসো, বাট আমার অ্যাডমিন প্যানেলে তোমরা ডিসঅ্যালাউ, যাইতে পারবে না। আমার অ্যাডমিন প্যানেলে যা আছে, অ্যাডমিন প্যানেল থেকে কোনো কিছু তুমি ইন্ডেক্স করবে না। আমার অ্যাডমিন প্যানেলে সেটিংস অপশন অনেক কিছু আছে, আমার হিডেন কোড থাকতে পারে, আমার প্লাগইনস থাকতে পারে, আমার আলাদা ইন্ডিভিজুয়াল পেজ থাকতে পারে, যেগুলো আমি লোকজনকে দেখাইতে চাই না। সো অ্যাডমিন প্যানেলে যা আছে কিছু ধরবা না, বাট আমার এমনি এক্সেসে যা আছে, যেটা অ্যাজ এ ভিজিটর হিসেবে ইউজাররা যা দেখতেছে এখানে, ফাইন, তুমি এগুলো দেখো, এগুলা তুমি নিয়ে যাও, ইন্ডেক্স করো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যালো দিয়ে দিছি অ্যাডমিন প্যানেলের ডব্লিউপি অ্যাডমিন প্যানেলের অ্যাডমিন এজেক্স ডট পিএইচপি কে। এটা হচ্ছে সি প্যানেলের একটা ফাইল, যেটা আমার ইন্ডেক্সিং এর জন্য লাগে, যার দ্যাটস এটাকে অ্যালাউ করা, আর এটা হচ্ছে বাই ডিফল্ট। এখন আমি কি করলাম? আমি যেটা করলাম সেটা হচ্ছে যে এইখানে ডিজাল ইউজার এজেন্টকে ওপেন করেছি, ওপেন করার পরে বললাম ডব্লিউপি যে অ্যাডমিন প্যানেল, এই অ্যাডমিন প্যানেল তো আমার ব্লক আছেই, এই যে ডব্লিউপি অ্যাডমিন প্যানেল এখানে আমার ব্লক আছে। এর বাইরেও আমি সিজিআই বিন, এটা সি প্যানেলের ফোল্ডার, আমি ব্লক করে রেখেছি। আমার কমন ফিডগুলোকে ব্লক করে রেখেছি, ট্র্যাক ব্যাক, ইন্ডেক্স, এক্সএমএল আরপিসি ডট পিএইচপি, এগুলো সব হচ্ছে সি প্যানেলের ফোল্ডার। আমি বলেছি এখান থেকে যেগুলো, এগুলো সি প্যানেল থেকে ফোল্ডার, সবগুলো তো আমার এই কন্টেন্ট বেসিস বা আমার ওয়েবসাইটকে বেস করেই ফোল্ডার ক্রিয়েট করা, যেগুলো কন্টেন্টগুলো এখান থেকে লোড হয়ে এখানে আসে। আমি বলে দিছি যে আসো ফাইন, বাট এই জায়গার মধ্যে তোমরা অ্যালাউ না, এর প্রত্যেকটা তুমি ডিসঅ্যালাউ। তারপরে বললাম ইউজার এজেন্ট, নিনজা বট, সব কিছুতে অ্যালাউ, এগুলা বাদে। কারণ এখানে দিলে আবার এখানে কেন দিলাম না? কারণ দেখেন ইউজার এজেন্ট মানে সব ধরনের এজেন্ট, সব ধরনের বট, ওয়েলকাম, এইগুলা সব ধরনের বটের জন্য অ্যালাউ। তার মানে তার আন্ডারে নিনজাও পড়ে, নিনজাকে অ্যালাউ দিছি, অ্যালাউ কোথাও দিছি, সব কিছুতে অ্যালাউ দিছি, যেগুলো ডিসঅ্যালাউ দিছি সেগুলোকে বাদে, যেগুলো ডিসঅ্যালাউ সেগুলো বাদে বাকি সব কিছুতে নিনজা বটকে অ্যালাউ। গুগল মিডিয়া পার্টনার বট অ্যালাউ। গুগলের ইমেজের বটকে আমি স্পেসিফিকলি অ্যালাউ করেছি ডব্লিউপি কন্টেন্ট আপলোড ফোল্ডারে, কারণ আমরা যত ফোল্ডারে, আমরা যত একটা ওয়েবসাইটের মধ্যে যত ধরনের ইমেজ ইউজ করি, প্রত্যেকটা ইমেজই এই আপলোড ডব্লিউপি কন্টেন্ট, বা যদি ওয়ার্ডপ্রেসের যদি সাইট হয় সেক্ষেত্রে ডব্লিউপি কন্টেন্ট ফোল্ডারে আপলোড ফোল্ডারের মধ্যে গিয়ে সব ইমেজ স্টোরেজ থাকে।
সো গুগল ইমেজ বট করবে কি, সে হচ্ছে এই ফোল্ডার থেকে ইমেজগুলোকে ক্রাউল করে নিয়ে যাবে। তারপরে অ্যাডের বট অ্যালাউ, বাট এই যে যেগুলো ডিজেল সেগুলোতে যেতে পারবে না। দেন ইউজার এজেন্ট গুগলের যে মোবাইল বট সেও অ্যালাউ। এখন বলতে পারেন কথা হচ্ছে যে এখন মনে করেন সাপোজ আরিফ ভাইয়ের এই ডেভেলপমেন্ট একটা পেজ আছে, এখানে পেজটা কি, পেজের ইউআরএল আমি যদি ডেভেলপমেন্ট এখানে ক্লিক করি, পেজ যেটা আসবে ইউআরএল, একটু ইউআরএল দিকে দেখেন, সেই পেজটা হতে আসবে এরকম যে স্ল্যাশ ডেভেলপমেন্ট, এরকম একটা পেজ ওপেন হবে যেটা ইউআরএল থাকবে হচ্ছে এরকম সাপোজ ডেভেলপমেন্ট পেজ। কারণ আরিফ ভাই চাচ্ছে যে এই পেজটা গুগল ইন্ডেক্স করবো না, এখানে আছে লোকজন দেখবে, লোকজন এখানে ভিজিটও করবে, বাট গুগল এটা পেজটাকে ইন্ডেক্স করবে না। সিম্পলি যে পেজটাকে, যে পোস্টটাকে, যে কন্টেন্টকে আপনি ডিসঅ্যালাউ করতে চান, সেটার ইউআরএলটা নিয়ে নেন, নিয়ে জাস্ট এইখানে পোস্টের ইয়েতে ডিসঅ্যালাউ কোলন একটা স্পেস দেন ইউআরএলটাকে দিয়ে দেন, শেষ। স্পেসে পরে স্ল্যাশ কই, সরি স্ল্যাশটা দেওয়া হলো না, স্ল্যাশ স্ল্যাশ স্পেসে পরে একটা স্ল্যাশ দেন হচ্ছে দিয়ে দেন। দ্যাট মিনস এই পেজটা গুগলের কাছে ডিসঅ্যালাউ, গুগল এটাকে ইন্ডেক্স করবে। ডিসঅ্যালাউ মানে শো হবে না, নো তা না, শো হবে। ইউজার এখানে ওয়েবসাইটে ডেভেলপমেন্ট পেজগুলো দেখতে পারবে, সার্চ ইঞ্জিনে এটাকে ইন্ডেক্স করবে না গুগল। ম্যানুয়ালি যদি আপনার কোনো সিক্রেট পেজ বা পোস্টকে দরকার নেই ইন্ডেক্স করার, বাট আমার সাইটে থাকুক, এভাবে করে দিবেন। ম্যানুয়ালি রোবট টেক্সটটি যদি ঠিকঠাক করতে হয়। আচ্ছা, একজন আসছে একদম শেষ মুহূর্তে। এখন কথা হচ্ছে এই রোবট টিএক্সটি দ্বারা আমি কি করলাম, রোবট টিএক্সটি ফাইল দ্বারা আমি গুগলকে আমার সাইটে যা যা আছে সেগুলো নিয়ে তার সার্চ বা গুগলের মতো আদার যে সার্চ ইঞ্জিনগুলো আছে সেগুলোর মধ্যে নিয়ে ইন্ডেক্স করার জন্য অনুমতি দিলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনাকে আমার বাড়িতে দাওয়াত দিছি, আপনি আমার বাড়ির দরজা পর্যন্ত আসতে পারেন, দরজা পর্যন্ত যে আসবেন, দরজা পর্যন্ত আসার পর আমি আপনাকে ভেতরে টাকা না পর্যন্ত আপনি কখনোই ভেতরে ঢুকবেন না, এটাই নর্মাল। ভিতরে ঢোকার অনুমতি পাইছেন, ইউজার এজেন্ট আসেন। আসার পরে আপনাকে আমি ড্রয়িং রুমে নিয়ে বসাইছি, আপনার কিন্তু সাহস নেই আমার বেডরুমে আসার। আপনাকে যেখানে বসেছি সেখানে থাকবেন, ওইখানে জিনিসপত্রগুলো হয়তো আপনি একটু দেখতে পারেন, তাকায় তাকায় ধরে দেখতে পারেন যে কি কি আছে, সেগুলোর জন্য অ্যালাউ দিয়েছে আপনাকে। বাকি আপনি আমার বাকি অন্যান্য যে রুম আছে সব জায়গার জন্য ডিসঅ্যালাউ। এখন আসবেন, ভালো কথা, আমার বাসায় আসবেন, বাসায় এসে তো আমার বাসায় ঢুকবেন। এখন আমার বাসায় আসার জন্য আপনার রাস্তা লাগবে না, রাস্তা ছাড়া আপনি আমার বাসায় আসবেন কেমনে? আপনাকে দাওয়াত দিয়ে চলে আসছি, ভাই আমার বাসায় যায় না, রাস্তা চিনলে তো আসবেন। আর আসার পরে না আপনাকে রুমে ঢোকাবো, তারপর আপনি কোন জায়গায় ধরবেন না ধরবেন না আমার জিনিসপত্রের, বা কোন রুমে যাবেন না যাবেন সেটা পরে দেখবেন, কোন জিনিস আপনি মাথায় করে নিয়ে যাবেন সেটা আপনি ভালো বুঝবেন। আমার বাসাতে আসতে হবে, বাসায় রাস্তা দরকার, এই রাস্তাটাকে হচ্ছে সাইট ম্যাপ। গুগলের বট আমার বাসায় আমার ওয়েবসাইটে আসবে, এই ওয়েবসাইটে আসার জন্য যে রাস্তা সেটাকে বলে আমরা সাইট ম্যাপ। চলো একটা সাইট ম্যাপ দেখি। আমার ওয়েবসাইটে দুই ধরনের সাইট ম্যাপ দেওয়া আছে, দুইটাই দেখাচ্ছি। সাইট ম্যাপ নর্মালি সাইট ম্যাপ নর্মালি দেখার জন্য সাইট ম্যাপ ডট এক্সএমএল এন্টার দিলেই সাইট ম্যাপ চলে আসে। এটা এখন যে সাইট ম্যাপটা আপনার সামনে আছে এটা হচ্ছে বাই ডিফল্ট ম্যানুয়ালি হাতে বানানো। ইওস্টেসিও প্লাগইন যাদের আছে ইনস্টল করা আছে তাদের যদি এই সাইট ম্যাপ এক্সএমএল ডট না দিলে, দেওয়ার পরে যদি ডট ডট আসে, যেমন এটার একটু দেখি, দেখেন সাইট ম্যাপ ডট এক্সএমএল প্রবলেমটা আসে কিনা দেখি। এটাতে এক্সএমএল ইওস্টেসিও না থাকলে আমাকে হোম পেজ আবার রিডাইরেক্ট করে নিয়ে চলে গেছে। সাইট ম্যাপটা এরকম আসে নাই, কারণ সাইট ম্যাপ এখানে বানানো হয় নাই এই এগেন্সটের জন্য। এখন এরকম রিডাইরেক্ট করে নিয়ে যাবে সাইট ম্যাপ যদি না থাকে। আর যদি থাকে বাট ইওস্টেসিও প্লাগইন দিয়ে বানানো, এরকম থার্ড পার্টি ওয়েবসাইট দিয়ে বানানো না, ওয়ার্ডপ্রেসের সাইট ইওস্টেসিও প্লাগইন দিয়ে বানানো, সেক্ষেত্রে কখনো কখনো সাইট ম্যাপ এক্সএমএল দিয়ে 404 নট ফাউন্ড আসতে পারে। এখন যেগুলো ইওস্টেসির আপডেটের পরে যেটা আসছে সেটা হচ্ছে sitemap underscore index.xml। sitemap underscore index.xml টা হচ্ছে ইওস্টেসিও প্লাগইনের সাইটম্যাপ
ধরার বা দেখার সিস্টেম। দেখেন এক্সএমএল সাইট ম্যাপ আসছে, এটা জেনারেট বাই ইওস্টেসিও প্লাগইনে। এই হচ্ছে আমার সাইট ম্যাপ। সাইট ম্যাপ কি? সাইট ম্যাপের মধ্যে আমার পোস্টের জন্য একটা সাইট ম্যাপ, পেজের সাইট ম্যাপ, আমার ওয়েবসাইটের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি, পোস্টের ট্যাগ, অথর সাইট ম্যাপ। পোস্টে যদি ক্লিক করি কবে লাস্ট মডিফাই করা হয়েছে সেটা দেওয়া আছে। আচ্ছা পোস্টে ক্লিক করলাম, হচ্ছে আমার ওয়েবসাইটের পোস্ট। আমার ওয়েবসাইটের প্রত্যেকটা পোস্ট এখানে দেওয়া আছে, প্রত্যেকটার এগেনস্টে কি কয়টা করে ইমেজ আছে সেটা দেওয়া আছে, কবে লাস্ট মডিফাইড করা হয়েছে সেগুলো দেওয়া আছে। এটা হচ্ছে আমার রাস্তা। এই রাস্তাটা বানাইতে হবে যেটা কিনা সাইট ম্যাপ এক্সএমএল এবং রোবট টিএক্সটি ফাইল, এই দুইটা টেকনিক্যাল এসইওর কাজ। যেটা আপনাদের অন পেজে দেখাচ্ছি এটা অ্যাকচুয়ালি টেকনিক্যাল এসইওর কাজ। এই দুটো যদি না থাকে আপনার সাইট কখনোই গুগল ইন্ডেক্স হবে না। কখনো ইন্ডেক্স হবে না মানে আমি তো ইন্ডেক্স করিই নাই, তাহলে কি ইন্ডেক্স হবে না? এখন দেখেন মজার বিষয়, আরিফ ভাই আপনার এই সাইটকে গুগল ইন্ডেক্স করছেন সার্চ কনসোলে? সার্চ কনসোলে করা আছে ভাই, কিন্তু যে গুগলে ক্রল করার এটা বন্ধ করা আছে, যাতে ক্রল না করে। সাইট কনসোলে থাকলে সার্চ তো আচ্ছা। এখন একটা বিষয় আছে এখানে, দাঁড়ান এক মিনিট। যদি কখনো কখনো এমন হয় যেমন সার্চ কনসোলে থাকে না সাইট, সার্চ কনসোলে ইন্ডেক্স দেন নাই, আপনি সাবমিটই করেন নাই ওয়েবসাইট, তারপর সাইট কোলন ওয়েবসাইটের নাম লিখে সার্চ করলে দেখা যায়, ঠিক আছে না ডোমেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক দেখেন এইখানে দেখতেছে নাই, কারণ উনি ক্রাউল অফ করে রাখছে। এখন ক্রাউল অফ করেন নাই আপনি, আপনি সার্চ কনসোলে সাবমিটও করেন নাই, কিন্তু এভাবে দিলে দেখতেছেন এখানে আছে, এইখানের ইন্ডেক্স, এখানে ইন্ডেক্স হয়েছে বলেই আছে। এখন আমি যে একটা কথা বললাম কখনোই ইন্ডেক্স হবে না, আর এখানে আপনি দেখছেন ইন্ডেক্স হইলো, তো দুইটার মধ্যে পার্থক্যটা কি হইলো? তাই কথা তো দুই রকম হইলো। এটার ব্যাপারটা হচ্ছে গুগল আপনার বোর্ডে রোবোটিক্সটা আপনি ওপেন করে রাখছেন, তার মানে গুগল ইউজার এজেন্টকে আপনি ব্লক করেন নাই, আপনার বোর্ডে আসছে, এসে নিয়ে গেছে, জাস্ট ক্রাউল হচ্ছে। কিন্তু পারফেক্টলি যে ক্রাউল, সেটা যে রিপোর্টিংটা পাওয়া বা আপনার কোনো প্রবলেম আছে কিনা, সেই প্রবলেম থাকলে সেটা ফিক্সড করার যে কথা বা এটাকে ট্র্যাকিং করার যে পসিবিলিটিটা, এটা আপনার হাতে নাই। এটা তখনই হবে যখন আপনি পারফেক্টলি সাইটকে গুগল সার্চ কনসোলের সাথে রেজিস্টার করবেন, দেন আপনি সেখান থেকে রিপোর্টগুলোকে যখন জেনারেট হবে তখন আপনি এগুলোকে কন্ট্রোল করার সিস্টেম হাতে পাবেন। বাট এর আগে আপনার সাইট ক্রাউল হবে, বাট কন্ট্রোল করার সিস্টেম আপনার হাতে নাই। এটা হচ্ছে অ্যাকচুয়াল ক্রাউল বা ইন্ডেক্সিং যদি বলি। আর উনি তো এটা অফ করেই রাখছে, সো এখানে ক্রাউল গুগল কখনোই করবে না। আচ্ছা এই গেল হচ্ছে টোটাল সাইট ম্যাপের কাজ। আশা করি আজকের ক্লাস এতটুকুই থাকবে। লাস্টে একটা কথা বলবো, এতটুকু পর্যন্ত থাকবে। এর আজকে এতক্ষণ পর্যন্ত যা বললাম তা নিয়ে কারণ কথা আছে, কোশ্চেন্স আছে? জি ভাই, একটা কোশ্চেন আছে। বলেন। এক্সটার্নাল লিংকের কথা যেটা বললেন, ওইটা কি আমি অ্যামাজনের অ্যাফিলিয়েট করতেছি, ওই লিংকটা যদি ব্যবহার করি তাহলে কি ওইটা এক্সটার্নাল লিংক হিসেবে গণনা হবে, যে লিংকগুলো ব্যবহার করব? মানে এই কন্টেন্টের কথা বলতেছেন? কোশ্চেন আমি বুঝি নাই। কন্টেন্টের ভিতরে যে এক্সটার্নাল লিংকগুলো ইউজ করতে বললেন, জি ওইগুলো যখন আমরা অ্যাফিলিয়েটেড লিংকগুলো ইউজ করব তখন কি ওইটা এক্সটার্নাল লিংক হিসেবে গণনা হবে কিনা? এক্সটার্নাল লিঙ্ক হিসেবে গণনা করা হবে। যেমন দেখেন দেখেন এটাই বেস্ট কম্প্যাক্ট লাইটার ইনস্টলার, এটা দেখেন আপনি, এই যে আমি অ্যাফিলিয়েটেড লিঙ্ক ইউজ করছি, বাট আমি নো ফলো লিঙ্ক দিছি, ঠিক আছে? অবশ্যই নো ফলোটা মেক শিওর করে দিবেন। ওইটা তো প্লাগইন ইউজ করলেই হয়, নো ফোল্ডার তো প্লাগইন আছে না? না ওইটা প্লাগইন ইউজ করতে হয় না, অটোমেটিক্যালি এখন গুগলের সরি ওয়ার্ডপ্রেসের যে আপডেট আসছে, ওয়ার্ডপ্রেসের যখন নতুন সিস্টেম তাদের এটা অটোমেটিক্যালি চলে আসে। এই তিনটা অপশন অটোমেটিক চলে আসে, এক্সটার্নাল করে দিবেন। এটার মধ্যে কিছুটা ভাই কি আমাদের একটু ডিমান্ডটা কমতেছে না? একটা জিনিস দেখছিলাম আমরা, সেটা হচ্ছে এই যে আমি এই প্যানেলগুলো তাহলে ক্লোজ করে দিলাম। এই প্যানেলগুলো যেহেতু কোনো কোয়েশ্চেন নাই, প্যানেলে আমি আর থাকলাম না। যেটা আমরা দেখে আসছিলাম, আচ্ছা তার আগে একটা কথা হচ্ছে যে এরপর আমরা ইনশাল্লাহ 9 নাম্বার ক্লাস শেষ, 10 তো আগেই শেষ হয়েছে, আমরা 11 নাম্বার ক্লাসে যাব, যেখানে মোটামুটি একটু রিসার্চ করার ব্যাপারে, ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক নিয়ে অবশ্য কথা বলে ফেলছি, সো একটু অডিটের একটা ব্যাপার আছে, অন পেজের অডিট, সো অডিট নিয়ে একটা ক্লাস দেবো ইনশাল্লাহ। ওকে, নেক্সট ক্লাসে। এখন যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে এই যে আমি কিছু লিখে সার্চ করলাম লাইক দ্যাট বাংলাদেশ, এই যে এখানে একটা বিষয় দেখেন,
আগে এই সার্চ কনসোলে যারা খেয়াল করছেন ভালো করে, তারা সার্চ এই সার্চে যারা খেয়াল করছেন আগে, তারা একটু ভালো করে বুঝবেন। এই যে বাংলাদেশ লিখে সার্চ করলাম, ওয়েবসাইট আসছে, ওয়েবসাইট আসছে। এইখানে একটা নতুন জিনিস আসছে, টপ স্টোরিজ। এটা আগে ছিল না। কখনো খেয়াল করছেন বিষয়টা? এটা কিন্তু এখানে আগে ছিল না। জি ভাই, আগে ছিল এ- না। এইটা নতুন আসছে, এবং এই যে কোর আপডেট আসার পরেই এইটা আসছে, এবং এইটার ডিমান্ড আস্তে আস্তে বাড়বে। এখানে র্যাঙ্কিং এর ব্যাপারটা, এটা কই থেকে আসছে? এটা কি হচ্ছে না ভাই? হ্যাঁ, একটা র্যাঙ্কিং পজিশন 0 না? হ্যাঁ, না না, এটা পজিশন জিরো না, না এটা পজিশন জিরো না, এটা আলাদা একটা আপনার বলতে পারেন যে একটা কি বলে, সেগমেন্ট। টপ স্টোরিজ একটা ও, সেগমেন্ট। অন্যরকম আবার, তাই না? আর যেমন এই যে যেমন ইউটিউবের ভিডিও এখানে মাঝে মাঝে চলে আসে না, হ্যাঁ। ওইরকম। যেমন এই যেখানে ভিডিও আসছে না, এটা তো কি আলাদা কোনো সেগমেন্ট? এটা তো একটা আলাদা সেগমেন্ট, ভিডিও সেগমেন্ট না? বাট এটা আগেই আসতো, এই সেগমেন্ট আগে আগে থেকে দেখতাম। তো এইখানে নতুন যে একটা আসছে টপ স্টোরিজ, এইটা নতুন 2020 আপডেটে আসছে। এটা হচ্ছে, আমরা এই যে এখানে একটা সেগমেন্ট আছে আলাদা, নিউজ সেগমেন্ট, এটার এসিও আগেও করা হইতো, বাট এইভাবে অল ওয়েবের মধ্যে আসতো না। এটা আলাদা ওই সেপারেট ক্যাটাগরির মধ্যেই থাকতো, যেটা কোর আপডেটের পর এখানে আসছে। এখন একটা চাহিদা বাড়ছে যে এইটাকে এসিও করে র্যাঙ্কিং এ নিয়ে আসেন। আমি যদি নিউজে ক্লিক করি, দেখেন ওই যে ঢাকা ট্রিবিউন, এই ওয়েবসাইটে আসছে। তারপরে আল জাজিরার একটা আসছে, ইউএন ট্রুপের, দেন এটা নিয়ে কথা না বলি। দেন এখানে আসছে ডেইলি স্টারের, হ্যাঁ, একই নিউজ, বাট নিউজটা কোথায় চলে আসছে? অল সেগমেন্টে চলে আসছে, যেটা আগে ছিল না, এখন আসছে। দ্যাট মিনস এটার ডিমান্ড কিন্তু এখন বাড়বে, এটার ডিমান্ড বাড়বে। এটা নিয়ে আপনারা ইউটিউবে আমি বলবো রিসার্চ করবেন কিভাবে এটাকে র্যাঙ্কিং করা যায়, কজ অফ এটা টোটালি একটু মোটামুটি অ্যাডভান্সের কাজ। সো এইটার মধ্যে একটু মনোযোগ, আর্টিকেল ঘাটাঘাটি করবেন। যদি কোনো বেটার ইনফরমেশন পান আমাকে সাথে একটু শেয়ার করেন, হোয়াট এভার। এখন যেটা দেখার বিষয় সেটা আসি। যেমন সেটা যেটা হচ্ছে, এটা হচ্ছে আমি কি লিখেছিলাম, সার্চ করলাম বেস্ট ওয়েবসাইট ডিজাইন, এবং এখানে দেখেন নর্মালি আছে, রাইট? এর মাঝখানে শুধু লেখা আছে পিপল অলসো আস্ক, এই একটা সেগমেন্ট এখানে ফিডব্যাক হিসেবে আছে। বাট বাকিগুলো যদি আমি কথা বলি, এখানে টোটালি এদের মাঝে আর কোনো গ্যাপ নাই। আচ্ছা, আমি যেটা করি সেটা হচ্ছে, এই একটা প্রথম একটা ওয়েবসাইট আছে এইটা, HubSpot.32 ওয়েবসাইট, ঢুকলাম এখান দিয়ে, এখানেই এন্টার করলাম, এখানেই আমি এন্টার করলাম, ফাইন। সেটা যেহেতু আসলো, আমি বের হয়ে গেলাম site থেকে, আবার ব্যাক করলাম। যখন এই সাইটে ঢুকছি, ঢুকে ব্যাক করলাম, এটা আগে ছিল না, এখন আসছে। এটা কেন আসছে? আচ্ছা, এই যে আমি ঢুকলাম, ঢুকে বের হইলাম, এসিওর ভাষায় এটাকে বলা হয় পোগো স্ট্রিং। পোগো স্ট্রিং, এটা জিনিসটা কি? এখন আপনি কি লিখে সার্চ করছেন? বেস্ট ওয়েবসাইট ডিজাইন। গুগল চাচ্ছে, আপনাকে হেল্প করছে না গুগল, গুগল হেল্প করছে কি আপনার সুবিধা। গুগল দেখছেন আপনি একজন ওয়েবসাইট ওনার, আপনার এই কিওয়ার্ডের উপর আপনি এই ওয়েবসাইট নিয়ে র্যাঙ্ক করা। গুগল আপনি কি লিখছেন, ভালো জিনিস লিখছেন, সেই বেসিস করে কিওয়ার্ডগুলোকে বেসিস করে 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 আপনাকে র্যাঙ্কিং দিয়েছে। কার জন্য? ইউজারের সুবিধার জন্য, আপনার সুবিধার জন্য না। কারণ আমি অ্যাজ এ ইউজার এখানে আসছি, এটা লিখে সার্চ করছি, ঢুকে দেখলাম যে কিছু পাইলাম না, বের হয়ে গেছি, বের হয়ে আবার সেকেন্ডটাতে গেছি, সেকেন্ডে গিয়ে আবার বের হয়ে গেছি, আবার আবার এটাই গেছি, বের হয়ে গেছি। গুগল আমাকে করলো কি, একটা রেজাল্টস দিল। এখন গুগলের কাছে তো এই হিট যাচ্ছে যে এই একজন ইউজার এই কিওয়ার্ড লিখে সার্চ করে এই কন্টেন্টে গেছে। আমি কেন সার্চ করলাম? আমার বেস্ট ওয়েব ডিজাইন দরকার, বা এই সম্পর্কে আমি জানতে চাচ্ছি। গুগল এই সম্পর্কে বেটার ইনফরমেশন দেওয়ার জন্য সে সব থেকে বেস্ট ইনফরমেশন যে দিচ্ছে, তাকে আমাকে সবার প্রথমে দিচ্ছে। তার মানে আমি সব ইনফরমেশন এখান থেকে পেয়ে যাওয়ার কথা। আমার তো তাহলে এখান থেকে পেয়ে যাওয়ার কথা, এখানে বসে বসে কন্টেন্ট পড়ার কথা। আমি তো পড়ি নাই, না পড়ি করলাম কি, ঢুকে বের হয়ে চলে আসছি। তার মানে কি? মানে হচ্ছে আমি তাহলে এই বিষয় নিয়ে, এই বিষয়টা নিয়ে কন্টেন্ট আমি এই সাইটে পাই নাই। আচ্ছা, আমি যদি এই ওয়েবসাইটে ঢুকলাম, এটা লিখে সার্চ করার পর এই ওয়েবসাইটে ঢুকছি, ঢুকে বের হয়ে চলে আসছি, গুগল বুঝছে এই ওয়েবসাইটে আমার কন্টেন্ট নাই। ব্যাড ইফেক্টটা কার? এই ওয়েবসাইটের জন্য। কারণ আমি যেহেতু ব্যাক করছি অ্যাজ এ ইউজার, গুগল এটাই বুঝছে যে এর কাছে তাহলে এই সম্পর্কে আর্টিকেল নাই। আর্টিকেল থাকলে তো এই ব্যক্তি এখান থেকে বের হইতো না, বের হয়ে এটাতে যাইতো না, এখানেই থাকতো। আর্টিকেল যদি থাকতো, তার মানে এটাতে নাই। আবার এটাতে ঢুকছি, ঢোকার পর করলাম বের হয়ে গেছি, এটাতেও নাই। তার মানে এখানে আসছি, এখান থেকে বের হয়েছি, এটাতেও নাই।
আচ্ছা এইটা নিয়ে কি তিনটার মধ্যে একটা তো না, তাহলে এটা র্যাঙ্ক কেন আছে? গুগল কিন্তু এটা থিঙ্কিং করতেছে এটা র্যাঙ্ক কেন আছে। এখন ইউজার এই কাজটা করলো, গুগল এর কাছে ইউজারের জন্য একটু হ্যারাসমেন্ট হয়েছে, আমি ইউজার হ্যারাসমেন্ট হয়েছি, আমি কন্টেন্ট এখানে পাই নাই, আমাকে এই জন্যে গুগল একটা চান্স দিচ্ছে, 1 সেকেন্ডের একটা চান্স এটাকে বলা হয়। কেমন চান্স? যে এরা তো সব এসই করছে, ভালো কন্টেন্ট লিখছে, তাহলে দোষ কি এদের না ইউজারের? ইউজারের কি দোষ? ইউজার কি ঠিকঠাক মতো তার যেটা জানতে চাচ্ছে ওই ওই কিওয়ার্ডটা কি পারফেক্টলি টাইপ করতে পারছে, নাকি আসলে কি চাচ্ছে? ইউজার কি টাইপ করতে পারে নাই, নাকি ওয়েবসাইটের দোষ? এখন দোষ কার? এখন যদি ওয়েবসাইটের দোষ হয়, এই আমার এটা ঠিক থাকে, তো নিঃসন্দেহে ওয়েবসাইট এখানে পজিশন হোল্ড করার যোগ্যতা রাখে না, তাহলে অবশ্যই এটা সাফল করবে। গুগল যদি দেখে যে ওয়েবসাইটে ইউজার এরকম পোস্টিং করতেছে, ইউজার যাচ্ছে বের হয়ে চলে আসছে, দ্যাট মিনস এটার মধ্যে বেটার কন্টেন্ট নাই, তার মানে একে ডাউন করো, এর জায়গায় অন্যজনকে সাফল করে দিয়ে দাও। এটাই নিয়ম, এটাই রুলস গুগলের। গুগল একটা চান্স দিচ্ছে ওয়েবসাইটকে, যেটা ইউজারের মাধ্যমে, যে আপনি কি এখানে সার্চ করার ক্ষেত্রে ভুল কিছু লিখছেন কিনা, বা আপনি কি এখানে কিছু আপনাকে রিলেভেন্ট রেজাল্ট দিচ্ছে, এরকম কিছু কি চাচ্ছেন আপনি। এটা কেন দিচ্ছে? কজ অফ পোস্টিং হচ্ছে। গুগল এই ওয়েবসাইটকে একটা চান্স দিচ্ছে ইউজারের মাধ্যমে, যে এগুলোর মধ্যে চাইতে পারে, এখানে তো ভুল লিখতে পারে, এরা তো এত ভালো করে এসইও করছে, র্যাঙ্কিং এ আছে, এদের তো ভুল হওয়ার কথা না। তারপরে যদি থেকে যায় তারপরে সাফল করতে হবে এদেরকে এখান থেকে। এই ব্যাপারটাকে পোস্টিং বলা হয়, যেটা খারাপ, একজন ওয়েবসাইট ওনারের জন্য অনেক বেশি খারাপ। এই যে এখান থেকে যদি 5 জন 10 জন ইউজার ঢুকে ব্যাক করে, 10টা পোস্টিং করে ফেলছে, অটোমেটিক্যালি এটার জন্য অনেক বেশি খারাপ একটা মানে ব্যাপার যাবে গুগল থেকে, যে এখানে খারাপ কিছু আছে, ভালো কিছু নাই, এখানে বেটার কন্টেন্ট নাই, যার কারণে ইউজার স্যাটিসফাইড না। ইউজারের ভুলটা তুমি ঠিকঠাক আছো কিনা, এই জন্য আমাদেরকে এই বারটা এখানে দেখানো হয়। আর আমরা যেটা করে আসলাম, ঢুকলাম বের হইলাম, এটাকে বলে পোস্টিং। পোস্টিং করার জন্য এটা হয়। আর পোস্টিং করলে ওয়েবসাইট গুগলকে 1 সেকেন্ডের একটা চান্স দেয়, যে হ্যাঁ এখানে তো একটা চান্সেস থাকে, এত কষ্ট করে এসিও একটা চান্সেস থাকে যে এখানে থাকার জন্য এদেরকে, কারণ বেটার এসিও করছে, হয়তো ভুলটা ইউজারের, ইউজারকে একটা সাজেশন দিচ্ছে। এটাকে পোস্টিং বলে। আরো ঘাটাঘাটি করুন পোস্টিং নিয়ে, ঠিক আছে? এটা ইউজারের জন্য অনেক র্যাঙ্কিং, এখন ডিরেক্ট র্যাঙ্কিং ফ্যাক্টর এটা, কারণ এরকম হইলে আপনার সাইট ডেফিনেটলি ডাউন করবে। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো অফিসিয়ালি ভিডিও এতটুকু শেষ।